বর্তমান শহরে অনেক ক্রিমিনাল বেড়ে গেছে, ধর্ষক বেড়ে গেছে। শুধু শহরই না, গ্রামগঞ্জেও ধর্ষক, মস্তান, গুন্ডা ইত্যাদি এদের কোনো অমিল নেই। যেখানে যা পায় সেটাই তুলে নেয়। রাস্তায় মেয়েদের ধরে রেপ করছে, এমনকি ছোট বাচ্চাদেরও ছাড়ছে না। টিভি, পত্রিকা, কাগজ খুললেই শুধু ধর্ষক আর নারী পাচার। একই সংবাদ লিখে লিখে সাংবাদিকরাও হাঁপিয়ে গেছেন, আর সাথে আমরা তা পড়তে বা দেখতে দেখতেও হাঁপিয়ে গেছি। কিন্তু কেউ এর বিরুদ্ধে দাঁড়ায় না। সবাই হা করে চেয়ে আছে কবে এসব বন্ধ হবে, কবে সমাজ নিরাপদ হবে, রাস্তাঘাটে মেয়েরা চলাফেরা করে শান্তি পাবে কবে, কবে হবে এসব। সবার মনে শুধু একটাই প্রশ্ন। কিন্তু কখনো কেউ সমাজকে ঠিক করার কথা ভাবেনি। যারা ভেবেছে তারা সাপোর্ট না পাওয়ার কারণে আবার মুখ থবড়ে পড়ে যায় অথবা দুনিয়া ছেড়ে চলে যায়। তাই সমাজ আগের মতোই আছে। নারী পাচার, নারী ধর্ষণ, এসব কিছু এখন সবার সামনেই হয়, কিন্তু বাধা দেওয়ার মতন কেউ থাকে না। ঠিক এমন সময় মামুন চৌধুরীর একমাত্র মেয়ে মনি কার নিয়ে শপিং করতে যাচ্ছিল। গাড়ি নিয়ে চলেও আসলো। তারপর গাড়ি পার্কিং করে নামলো। পরনে শর্ট ড্রেস, বুকে ওড়না নেই, হাঁটুর নিচের সব দেখা যায়। পিঠে মনে হয় ফুটবল খেলার ময়দান। এমন অবস্থা দেখলে যে কোনো পুরুষের মাথা খারাপ। তাহলে ধর্ষণ হবে না কেন? মনি এইরকম সিনেমার নায়িকাদের মতন আঁকাপাকা পথে হাঁটছিল। এটা দেখে হয়ে গেল পুরুষদের মাথা খারাপ। কিডন্যাপ করার প্ল্যান করে নিল। চারিদিক থেকে এসে মনিকে ঘিরে ধরল। মনি যেদিকে যায় সেদিকে রাস্তা বন্ধ। বেশ কয়েকটা মস্তান এসে মনিকে চারদিকে ঘিরে ধরেছে। মনি আর যাওয়ার রাস্তা পেল না। পিছন থেকে এক লোক এসে মনির মুখে চেপে ধরল। তাদের গাড়িতে উঠবে এমন সময় মনি হাতাহাতি করতে করতে একটু ছাড়া পেল। সঙ্গে সঙ্গে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। শহরের সবাই এসে দাঁড়ালো, অথচ কেউ মনির কাছে আসার সাহস পেল না। সবাই দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো, আর মনি নিজেকে বাঁচানোর হাজার চেষ্টা করতে লাগলো। আর মস্তানরা তাকে ধরে ইজ্জত নষ্ট করতে চাইল। মনি গলা ফাটিয়ে চিৎকার করেই যাচ্ছে। মনির এমন চিৎকার বাতাসের প্রতিধ্বনি হয়ে রকি নামে এক ছেলের কানে পৌঁছলো। রকির কানে হেডফোন লাগিয়েছিল, তাই স্পষ্ট শুনতে পেল না। তাই কান থেকে হেডফোন সরিয়ে ভালো করে আওয়াজ শোনার চেষ্টা করলো। পরে বুঝতে পারলো সে সত্যি শুনেছে। কেউ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। রকি বুঝতে পারলো চিৎকারটা আশেপাশের থেকেই এসেছে। এজন্যই রকি হাঁটার স্পিড বাড়ালো, জোরে জোরে পা চালাতে লাগলো। হাঁটতে হাঁটতে সামনে এসে দেখে চারিদিকে মানুষ ঘিরে আছে, আর মাঝখানে একটা মেয়ে ইজ্জত নিয়ে টানাটানি করছে। সবাই চুপ থাকলেও রকি চুপ থাকার ছেলে নয়। কাঁধের ব্যাগ রেখেই তাদের দিল এক এক করে লাথি। রকির লাথি খেতেই তারা সবাই একটু দূরে গিয়ে পড়ল, আর মনি ছাড়া পেল। মনি তাড়াহুড়ো করে দৌড়ালো। মনির বুকে ওড়না নেই, সেজন্য রকি তার ব্যাগ রেখে গায়ে শার্ট খুলে মনিকে দিয়ে আবার ব্যাগ কাঁধে নিল। এদিকে এই মস্তানরা রাগে আগুন। তাদের কাজে বাধা দেওয়ার মতন সাহস কার হলো? কে তাদের বাধা দিল? লাথি মারলো। সবাই উঠে দাঁড়িয়ে দেখে মনির পাশে এক তরুণ যুবক দাঁড়িয়ে আছে। বডি টডি একদম ফিটফাট, হিরো স্টাইলে দাঁড়িয়ে আছে। এটা দেখে তাদের চোখের পলক উড়ে গেল। তাদের একজনকে পাঠালো রকির লাশ ফেলার জন্য। রকিও কম না, সে কিছুটা হলেও মারপিট জানে, আর তাই সিনেমাটিক হিরোদের মতন গুন্ডাদের সাথে মারপিট করতে লাগলো। মনি একটু দূরে দাঁড়িয়ে তাদের মারপিট দেখছে। রকি গুন্ডাদের আচ্ছা মতন কেলানি দিল। এমন সময় মনির সিকিউরিটি গার্ড এসে পড়ল। এতক্ষণ ধরে মার খেলো, আর এখন সিকিউরিটি গার্ড এসে গেছে, হয়তো আবার মার খেতে হবে। এটা ভেবেই সবকটা গুন্ডা দিল দৌড়। রকি এবার হাত পা ঝেড়ে ঝুড়ে গার্ডের কাছে আসলো। কি ভাই, আপনি কি ওনার গার্ড? তারা সবাই মাথা নাড়িয়ে হাসুচোক উত্তর দিল। তাহলে কি আপনারা এতক্ষণ সিনেমা দেখছিলেন? আপনি ওদের বকবেন না, আমি ওদের সাথে করে আনিনি। ও, তার মানে আপনার নোবেলটা দেওয়া উচিত। কিসের নোবেল? এই যে বলিউড অভিনেত্রীর মতো পোশাক পরে সমাজটাকে নষ্ট করার জন্য। কি বলছেন কি এসব? কুল কুল, আপনি সে বাঙালি, হুম। একজন বাঙালি, তার উপর আবার মুসলমান হয়ে এসব ছোট বাচ্চাদের পোশাক পরতে আপনার লজ্জা করে না? হোয়াট ডু ইউ মিন? এটা ছোট বাচ্চার পোশাক নয়, এটা মডার্ন ড্রেস। নিখোঁজ করি আপনার মডার্ন ড্রেসে। যে ড্রেসে নারীরা সতীত্ব রক্ষা করতে পারে না, সেটা কিনা মডার্ন ড্রেস। হোয়াট রাবিশ! আমি রাবিশ নই, আপনি নিজেই নিজের দিকে তাকান তো। বাচ্চারা ছোটবেলায় যেটা পড়তো সেটা, আর ওপরে তো জঙ্গলির মতো পোশাক।
এইটুকু পোশাক পরার চেয়ে না পরাই ভালো। না মানে বাড়তি খরচ না করাই ভালো না? আপনি জানেন আমার বাবা কত বড় লোক? দেখেই বোঝা যাচ্ছে টাকা নেই বলে পোশাক কিনতে পারে না। আমায় বলুন, আমি কিনে দেবো। ইউ শাট আপ। ম্যাডাম, এত ইংরেজি জানি না। গালি দিলেও মনে করব আদর করছেন। উফ, আপনি আজ আমার উপকার করেছেন বলে এতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছেন। আরে রে, আমার শুধু কথা বলতে আমার 12টা বেজে যাচ্ছে। তাহলে ওরা যে আপনার অ্যাকাউন্ট লোড করতে লেগেছিল, কই ওদের তো কিছু হলো না? ওদের আমার বাবা দেখে নেবে। ইস, যা, ওদের একটা পিক তুলতেই ভুলে গেছি। কেন? আপনি তো বললেন আপনার বাবা দেখবে, তাহলে পিক না তুললে কি করে দেখবে? ইউ। মণি রেগে হাত পা আছড়াতে লাগলো, আর রকি 32টা দাঁত বের করে দেশ স্বাধীন করার এক হাসি দিল। মণি তো আরো আগুন, যেন রকি আগুনে পেট্রোল দিয়েছে। এমন সময় আরেকটা গাড়ি এসে থামলো, আর সেখান থেকে নেমে আসলো মনির বাবা মামুন চৌধুরী। এতক্ষণ এলাকার সবাই পাবলিক হয়ে মনি আর রকির ঝগড়া দেখছিল, কিন্তু এখন সবাই যে যার কাজে চলে গেল। মামুন চৌধুরী গাড়ি থেকে নেমে আসলো। রকি তার দিকে তাকিয়ে থাকলো, একবার মনির দিকে তাকায় আর মামুন চৌধুরীর দিকে তাকায়। বাবা, তুমি কে? আমি হলাম গিয়ে গণ্যমান্য জঘন্য ব্যক্তি একজন। বাসা কোথায়? বাসা নেই, যেখানে রাত সেখানে ক্যাত। মানে? মানে খুব সহজ, এই শহরে নতুন আসছি, কিছু চিনি না জানি না। ও, আরে স্যার, ওরা কারা? জানি না বাবা, ওরা শহরটাকে নষ্ট করে দিল। মেয়েদের ধরে ধরে পাচার করে দিচ্ছে, রাস্তাঘাটে ধর্ষণ করছে। আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান না কেন? ওদের অনেক ক্ষমতা, আর এই বিষয়ের কারণেই আমার উপর হামলা হয়। কিন্তু এসব গাদা মার্কা গার্ড কি জন্য রাখেন? বাসা থেকে বের হওয়ার সময় আমি বলেছিলাম কয়েকজন গার্ড নিয়ে যা, কিন্তু ও তো আমার কথা শোনে না। কান মুলে দিতেন। কি? চুপ। বাবা, দেখেছো এই রাস্তার ছেলেটা আমায় ধমক দিচ্ছে। আর রাস্তার ছেলেরা যে আপনার গায়ে হাত দিয়েছিল, তাদের কি হবে? কচু হবে। মনি আর রকির ঝগড়া দেখে মামুন সাহেব একটু মুচকি হাসলো। রকিকে তার মনে ধরেছে, ওকে হয়তো দরকার পড়বে, তাই হাতে কার্ড দিয়ে রকির দিকে হাত বাড়িয়ে দিল। বাবা, এই না আমার কার্ড, সময় পেলে একবার এসো, তবে তাড়াতাড়ি আসতে পারলে চলে এসো। জি স্যার, অবশ্যই। বাবা, তুমি ওকে আবার দেখা করতে বলেছো? ম্যাডাম, আমার দেখা করার জন্য কিন্তু আপনি বেঁচে গেলেন। আয় মা, বাসায় চল। সিকিউরিটি, মনের গাড়ি বাসায় নিয়ে যাও। কিন্তু বাবা, আমার কিছু কেনাকাটা করতে হবে। আমার কথা শোন, কেনাকাটা পরে করিস। না, এখনই করতে হবে। তাহলে যা, সিকিউরিটি মনিরের সাথে শপিং মলে যাও, খুব অ্যালার্ট। সিকিউরিটিরা সব ইয়েস স্যার বলে মনির পিছন পিছন রওনা হলো, আর মামুন চৌধুরী আবার গাড়িতে উঠে অফিসে চলে গেলেন। আর এদিকেই থেকে গেল রকি। রকি কার্ডটা হাতে নিয়ে দেখছে আর মনির যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মনি শপিং মলে চলে গেল। রকির দৃষ্টিতে আড়াল হয়ে গেল। রকি এবার তার গন্তব্যের দিকে মানে হোটেলের দিকে রওনা হলো। আস্তে আস্তে এক বিশাল হোটেলের সামনে এসে পড়ল। ভিতরে গেল আর থাকার জন্য একটা রুম বুকিং করলো। তারপর চাবি নিয়ে সে রুমে চলে গেল। এদিকে মনির শপিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বড়লোক বাপের মেয়ে, শপিং করা বলে কথা, সন্ধ্যা পর্যন্ত শপিং করলো। তারপর আবার বাসার দিকে রওনা হলো। তার সাথে যে এতগুলো গার্ড, এটা তার একদম পছন্দ না। এই জন্যই কোথাও গেলে সে একাই চলে যায়। এতগুলো গার্ড তার চারদিক ঘিরে, যেন মনির দম বন্ধ হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, বাবার আদেশ বলে কথা। মনি তার বাবাকে খুব ভালোবাসে। বাসায় মাও আছে, কিন্তু মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসে। এছাড়াও তার পরিবারে দাদা দাদি সবাই আছে। তো মনি এসব দেখে রেগে চোখ মুখ লাল হয়ে গেল। রাগে গজগজ করতে করতে এসে গাড়িতে উঠে বসলো। গার্ডদের মধ্যে একজন গাড়ি চালাতে লাগলো। মনির গাড়ির সামনে দুটো গাড়ি আর পেছনে দুটো গাড়ি, মাঝখানে মনির গাড়ি। এমনভাবেই যাচ্ছে, মনে হচ্ছে কোনো এমপি যাচ্ছে। মনির ইচ্ছের বিরুদ্ধে এভাবে যেতে হচ্ছে। গাড়িগুলো এসে একদম মনির বাসার গেটের সামনে দাঁড়ালো। একজন গার্ড দারোয়ানকে ফোন করলো। ফোন পাওয়া মাত্রই দারোয়ান এসে দরজা খুলে দিল। গাড়ি ভিতরে নিয়ে এলো। সে এক বিশাল বাড়ি, একদম রাজপ্রসাদ, চারিদিকে গার্ডস দাঁড়িয়ে। মনি গাড়ি থেকে নেমে রাগে টং টং করে বাসার ভিতর চলে গেল। বাবা, বাবা, কোথায় তুমি? উপর থেকে মনির মা নাজমা বিবি সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি
কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? বাবা কোথায়? তোমার বাবা তো অফিস থেকে আসেনি কেন? কি হয়েছে? আজ বাবার সাথে আমার অনেক বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া একটু শুনি। মুড নেই, আমি রুমে গেলাম। এ কথা বলে মনি তার মার পাশ বেয়ে উপরতলার রুমে চলে গেল। রুমে এসে খাটের উপর ধাপাস করে বসে পড়ল। তখন দুটো গার্ড এসে ওর ব্যাগগুলি দিয়ে গেল। মনি উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে আবার খাটের উপর ধাপাস করে শুয়ে পড়ল। পাশ থেকে ফোনটা হাতে নিল। এরপর গেম খেলতে লাগলো। অফিসের কাজকর্ম শেষ করে বাসার দিকে রওনা হলো মামুন চৌধুরী। বাসায় ঢুকতেই তার স্ত্রী নাজমা তাকে বলল, মনি এত রেগে আছে কেন? কি হয়েছে? আর তেমন কিছু না, কিন্তু ও রেগে গেল কি জন্য? জানি না, ওপরে ওর রুমে শুয়ে আছে। মামুন চৌধুরী ওভাবে উপরে মনির রুমের সামনে আসলো। দরজায় নক দিল। ভেতর থেকে আওয়াজ আসলো। খোলাই আছে, চলে আসো। মামুন চৌধুরী গুটি গুটি পায়ে তার মেয়ের কাছে গিয়ে দাঁড়ালো। মনি তার বাবাকে দেখে মোবাইল ছুঁড়ে মেরে মুখে হাফ করে নিল। মা আমার, কি হয়েছে আপনার? মনি চুপ করে রইল। তোমার ছেলে কি কোনো অপরাধ করেছে? হ্যাঁ করেছে, অবশ্যই করেছে, হাজারবার করেছে। হয়েছে, এবার বলেন তো কি অপরাধ? বাবা, আমি কি কোনো অপরাধী নাকি কোনো ক্রিমিনাল? কেন কেন? তুমি কেন ক্রিমিনাল হবে? তাহলে আমার সামনে পেছনে তো গার্ড কেন থাকবে? আমার অসহ্য লাগে, একদম ভালো লাগে না। কিন্তু মা, ওভাবে গেলে তোমার প্রতি হামলা হবে, বোঝার চেষ্টা করো। আমি কিছু জানি না, আমি আর ওদের সাথে যেতে পারবো না। যেন ওরা সবকটা জিন্দালাশ, সব সময় পিছু পিছু ঘুরবে। গার্ডদের কাজ তো এটাই। আমি এসব জানি না, আমি কাল থেকে একা ঘুরবো। না মা, এমন করিস না। তোর কিছু হলে আমি কি করে বাঁচবো বল? তুই যে আমাদের অমূল্য সম্পদ। আমি আমার বন্দি হয়ে জীবন কাটাতে পারবো না। আমার বয়স এখন ঘুরে বেড়ানোর। বান্ধবীরা সবাই আমাকে দেখে ঠাট্টা করে। আচ্ছা, গার্ডদের নিয়ে না, অন্তত একজন ড্রাইভারকে নে। ড্রাইভার নেওয়া যেতে পারে। আমি যাকে ড্রাইভার দিব তাকে কিন্তু মানাতে হবে। ওকে বাবা, ওকে, প্রমিস। প্রমিস। আচ্ছা, তুই কি করিস? এভাবে আরো কিছুক্ষণ গল্প করলো নিজের ছোট মায়ের সাথে। তারপর বাইরে এসে তার রুমে চলে গেল। জামা কাপড় চেঞ্জ করছে আর ভাবছে, এমন একজনকে ড্রাইভার করতে হবে যে একাই 100, যে একাই 100 জনের সমান। সে থাকলে মনের কোনো ক্ষতি হবে না। এমন একজনকে খুঁজতে হবে, কিন্তু কোথায় পাবো? মামুন চৌধুরী মনে মনে এসব ভাবছিল। তখন তার স্ত্রী নাজমা বিবি রুমে আসলো। স্বামীর চিন্তা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন চিন্তিত দেখাচ্ছে। মনির জন্য এমন একটা ড্রাইভার খুঁজতে হবে যে একা 100 জনের সমান। কিন্তু মনির আবার হঠাৎ কি হলো? এবার মামুন চৌধুরী তার স্ত্রী নাজমা বিবিকে সব ঘটনা খুলে বলল। মনির উপর হামলা, রকি এসে সাহায্য করা, মনির গার্ড পছন্দ না করা, এসব কিছু বলল। এত চিন্তা করছো কেন? যেই ছেলে কর্তব্যের খাতিরে এত কিছু করতে পারে, সে চাকরির খাতিরে কি না করবে? তুমি কি ওই ছেলেটার কথা বলছো? তা নয় তো কি? ও তো একাই মনিকে রক্ষা করছে। তা ওর থেকে সাহসী শক্তিশালী কে আছে? আমিও ওর কথাই ভাবছি, কিন্তু সে এখন কোথায়? কি করে তাকে পাবো? হাতের কাছে পেয়েও চিনতে পারলে না, এখন তো খুঁজতে হবেই। অবশ্য আমার সাথে দেখা করতে বলছি ওকে। তাহলে তো হয়েই গেল, এবার চলো খাবে। তারপর মামুন, নাজমা আর মনি তিনজন খেতে বসলো। আর এদিকে রকি হোটেলের রুমে বসে থেকে খাবার খাচ্ছে আর কিছু একটা ভাবছে। খাওয়া দাওয়া করে একটু হোটেলের বাইরে আসলো ঘোরার জন্য, কিন্তু বাইরে বাতাস খুব ঠান্ডা। তাই রকি আবার ভিতরে ঢুকে পড়ল। সব রুমের দরজা বন্ধ, কিন্তু শুধু একটা রুমেই দরজা একটু ফাঁকা হয়ে আছে। রকি ভিতরে উকি দিল। তখনই দেখতে পেল একটা লোক সাদা প্যাকেটে কি যেন ভরছে। তখনই রকি রুমের ভিতরে চলে গেল আর একটু পর বাইরে চলে আসলো। বাইরে এসে সে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে হোটেলে হই হুল্লোড় পড়ে গেল। রকি রুম থেকে বেরিয়ে এসে দেখে পাশের রুমের সামনে সবাই ভিড় করে আছে। রকি সাইড দিয়ে সামনে এসে দেখে লোকটা পড়ে আছে, হাতে বন্দুক, কপাল ফুটো হয়ে বেরিয়ে গেছে, রক্তে মেঝে লাল হয়ে গেছে, গায়ের উপর হেরোইন ছড়িয়ে পড়ে আছে। রকি তাকে এভাবে দেখে কান্না করে দিল। আল্লাহ গো, এ কি হয়ে গেল? এ কেমন করে হলো? এই আপনি কে? স্যার, আমি ওর বন্ধু রকি। বিকেলেও আমার সাথে কত সুন্দর করে কথা বললো।
কত মিষ্টি মিষ্টি কথা বলল। শান্ত হন, উত্তেজিত হবেন না। স্যার, ওর কি হয়েছিল? কেমন করে এমন হলো? তোমার বন্ধু অতিরিক্ত নেশা করেছে। তারপর কিভাবে খুন হয়েছে এটা পোস্টমর্টমের পরেই বলা যাবে। বন্ধুরে, তুই কেন আমায় নিয়ে গেলি না? দেখো রকি, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এটাই এখন মানতে হবে। স্যার, জলিল আমার খুব ভালো বন্ধু ছিল। এখন এটা বলো, তোমার বন্ধু কি নেশা করতো? হ্যাঁ স্যার, তার প্রেমিকা তাকে ছেড়ে যাওয়ার পর থেকে সে নেশা করে। মাঝে মাঝে করতো নাকি সব সময়? প্রায় সব সময়। আর যখন সে নেশা করতো তখন সে মেয়েকে না পেলে সে কি করতো নিজেও জানতো না। তুমিও কি করতে? না স্যার, আমার বন্ধুদের মধ্যে শুধু দুজনই নেশা করে। ওর অ্যাড্রেসটা দাও। স্যার, নেশা করার জন্য সে বাসায় থাকতো না, সে হোটেলে হোটেলে ঘুরে বেড়াতো। তার ফটো দাও। এই নেন, ওর নাম জসিম। পুলিশ রকির কাছ থেকে তার ফটো নিল। তারপর রকি মুচকি হেসে তার রুমের দিকে যেতে লাগলো। পুলিশ রকির হাসির মানে খুঁজে পেল না। রকি তার রুমে এসে ব্যাগ সাজিয়ে সেই হোটেল থেকে বেরিয়ে পড়ল। পুলিশ জলিলের লাশ পোস্টমর্টম করলো আর তদন্ত করে জানতে পারলো অতিরিক্ত নেশা করার ফলে নিজেই নিজেকে খুন করেছে। এরপর আর জলিল খুনের কেস সামনে বেরোলো না। পুলিশ জলিলের লাশটা কাফন দাফন করার ব্যবস্থা করলো আর জসিমকে খুঁজতে লাগলো। অনেক খুঁজে নিয়ে জানতে পারলো জসিম সত্যি নেশা করে। পুলিশ তাকে খোঁজার অনেক চেষ্টা করলো, আর যখন জসিম জানতে পারলো তাকে পুলিশ খুঁজছে তখন আরও পালিয়ে থাকতে লাগলো। পুলিশ তাকে বাঁচানোর জন্য খুঁজছে আর সে ভাবছে তাকে অ্যারেস্ট করবে, সেজন্য সে ইচ্ছে মতন পালিয়ে বেড়াচ্ছে। এদিকে রকি এক হোটেল থেকে আরেক হোটেলে শিফট হলো। হঠাৎ করে মনে পড়লো কেউ তাকে দেখা করার কথা বলেছিল। পকেটে হাত দিয়ে দেখে কার্ডটা এখনো আছে, তো সেটা দেখে সেই ঠিকানা অনুযায়ী অফিসে চলে এলো। অফিসের সামনে এসে দেখে এক বিশাল অফিস। ঢুকতে যাবে এমন সময় একজন দারোয়ান এসে রকিকে আটকালো আর বলল কি চাই। তখন রকি বলল, আমায় আপনার বস ডেকেছে। দারোয়ান রকিকে দাঁড়াতে বলল। সে মামুন সাহেবের কাছে ফোন দিল। মামুন চৌধুরী বলল সে লোক পাঠাচ্ছে। দারোয়ানকে ফোনটা রেখে রকিকে ওয়েট করতে বলল। রকি দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণের মধ্যে একটা লোক আসলো আর রকিকে নিয়ে অফিসের ভিতরে যেতে লাগলো। রকি অফিসের চারিদিক তাকিয়ে দেখতে লাগলো। অফিসটা বেশ বড়ই, অনেক শ্রমিক এখানে কাজ করছে, যে যার কাজে বিজি। লোকটা রকিকে নিয়ে মামুন চৌধুরীর রুমে ঢুকলো। রকিকে রেখে লোকটা চলে গেল। রকি মামুন চৌধুরীকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে রকিকে বলল, আরে রকি, বসো না, দাঁড়িয়ে আছো কেন? জি ধন্যবাদ। তারপর বলো, এখন কি করছো? তেমন কিছু না, তবে কিছু করার চেষ্টায় আছি। ও, তা লেখাপড়া কত দূর কি? 1 to 5 পাস। মানে বুঝলাম না। আসলে ক্লাস 5-এ 3বার পরীক্ষা দিয়েছি আর 3বারই আলহামদুলিল্লাহ ছক্কা, তাই লেখাপড়া থেকে ছুটি পেয়েছি। ও, গাড়ি চালাতে কি পারো? জি পারি তো। আমি একটা চাকরি দিলে করবে? অবশ্যই করবো আঙ্কেল। রান্না করা, বাসন মাজা, ঝাড়ু দেওয়া সব পারি। বলুন কি করতে হবে? আরে তেমন কিছু না, আমার মেয়েকে তো চেনোই। চিনব না মানে? যা ঝগড়ুটে, বাপরে বাপ। হ্যাঁ, ও একটু ঝগড়াটে, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। একবার কাউকে কখনো আপন করলে তাকে কখনো কষ্ট পেতে দেয় না। ও হ্যাঁ, ওরই বডিগার্ড হতে হবে তোমায়। স্যার, আমায় আপনি নিজেই খুন করুন, তবু এমন রাক্ষসী হাতে দেবেন না। দেখো বাবা, তুমি আমার একমাত্র ভরসা। দেখলেই তো আমার অন্য গার্ডসরা কেমন, ওদের ভরসায় আমি আমার মেয়েকে ছাড়তে পারছি না। ঠিকই বলেছেন। প্লিজ বাবা, রাজি হও। যত টাকা লাগে আমি দেব, তবুও আমার মেয়েকে বাঁচাও। কিন্তু স্যার, প্লিজ বাবা, আমি জানি তুমি আমার মেয়েকে ঠিক রক্ষা করতে পারবে। এতই করে যখন বলছেন তাহলে রাজি হলাম, কিন্তু আপনার ঝগড়ুটে মেয়ে কি রাজি হবে? ওকে, আমি রাজি করব। আচ্ছা, তাহলে সমস্যা নেই। মামুন চৌধুরী রকিকে এত অনুরোধ করে বলল, রকি রাজি না হয়ে পারল না, রাজি হয়ে গেল। তারপর মামুন চৌধুরী রকিকে নিয়ে অফিস থেকে বাসার দিকে বের হলো আর তার পিএকে বলল সে এক্ষুনি আসছে। রকিকে নিয়ে মামুন চৌধুরী বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে মনি বাসায় আছে, কোথাও যায়নি। এটা শুনে মামুন চৌধুরী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মামুন চৌধুরী জোরে জোরে মনিকে ডাকতে লাগলো। মনি ঘরে শুয়ে বই পড়ছিল। হঠাৎ এমন সময় তার বাবার ডাক শুনে সে খুব অবাক হলো। রুম থেকে বেরিয়ে আসতে লাগলো।
সিঁড়ি বেয়ে নিচে নামলো। চোখ তুলে দেখেই তো মনি অবাক হয়ে গেল। রাগী কণ্ঠে চিল্লিয়ে বলতে লাগলো, এই বাদর, এই তুই কেন আমার বাসায়? কি আমায় আপনার বাদর বললেন? ওকে, তাহলে আপনি বাদরানি। তুই আমার বাসায় কি করছিস? শুনেন ম্যাডাম, আমি আপনার বাসায় আসিনি, আমায় নিয়ে আসা হয়েছে। বাবা, তুমি তুমি কেন এই বাদরটাকে বাসায় আনলে? আমার কথাটাকে শোন। না, আগে একে বের করো। মা আমার, এমন করে না। শোন আমার কথা। কি? তুই আমায় প্রমিস করছিলি আমি যাকে তোর ড্রাইভার বানাবো তাকে তুই মেনে নিবি। হ্যাঁ, করছিলাম। এখন থেকে রকি তোর ড্রাইভার, বডিগার্ড, বন্ধু সব। ইম্পসিবল। কথা দিলে রাখতে হয়। কিন্তু বাবা। কোনো কিন্তু না। ওকে ওকে, কথা রাখলাম। এই বলে বিড়বিড় করতে করতে মনি উপরে চলে গেল। রকি মনির যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা দেখে মামুন সাহেব বলল, বাবা, তুমি ওর কথাই কিছু মনে করো না, আসলে একটু জেদি। আরে আঙ্কেল কি বলে, রাগ কেন করবো? ধন্যবাদ বেটা। কই গো নাজমা? হ্যাঁ বলো। রকিকে একটু চা নাস্তা দাও, আমি অফিসে গেলাম। আচ্ছা দিচ্ছি। রকি, তুমি ফ্রেশ হয়ে এসো, তোমার আন্টি তুমি নাস্তা দিচ্ছে। আচ্ছা। মামুন চৌধুরী অফিসে চলে গেল। রকি ফ্রেশ হতে গেল আর নাজমা বিবি রান্নাঘরে গেল। রকি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ওখানে বসো, আমি নাস্তা দিচ্ছি। জি আন্টি। রকি চেয়ারে বসে পড়লো আর নাজমা বিবি রকির নাস্তা দিল। রকি নাস্তা করলো, তারপরে সে সোফায় বসে পড়লো। যেহেতু মনি এখন কোথাও যাচ্ছে না, তাই রকির কোনো কাজ নেই, সেজন্য বসে থেকে ফোন টিপছে। এমন সময় মনি উপর থেকে হনহন করতে করতে নেমে আসলো। মা, আমি কলেজে যাচ্ছি। কিন্তু রকিকে সাথে করে নিয়ে যা। আমি পারবো না। পাগলামি করিস না। ওকে ওকে, পাঠাও। এ কথা শুনে রকি হা করে তাকিয়ে আছে। রান্নাঘর থেকে নাজমা বিবি রকিকে ইশারায় যেতে বলল। রকি সোফা থেকে উঠে দৌড় দিয়ে গাড়ির দরজা খুলে দিল। মনি সোজা গিয়ে গাড়িতে উঠে বসলো আর রকি গিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। কই যাবেন ম্যাডাম? জাহান নামে। রাস্তা বলে। উফ, তুই কি কানা? কতবার বললাম কলেজে যাব। ওটা তো বাসায় বলেছেন, এখানে তো বলেননি। তোকে আলাদা করে বলতে হবে? হ্যাঁ, যেহেতু আমি আপনার বডিগার্ড, ড্রাইভার, আবার বন্ধু। কোচও তুই আমার। আমার দেখতে কি কচুর মতো মনে হয়? না, তুই একদম শাহরুখ খান, যত সব। আজ প্রথম কেউ আবার এত প্রশংসা করলো। তাহলে নাচো। আচ্ছা, তাহলে আপনি একটু ওয়েট করুন, আমি নিচে নিই। ইডিয়েট, গাড়ি থামাবে না, নয়তো বাবার কাছে ফোন করব। আপনি তো নাচতে বললেন। তো কি আমি ইউ? বাপরে, রেগে ভূত। আর নট কথা। মনি রাগে লাল হয়ে গেছে আর রকি দাঁত কেলিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর গাড়ি সোজা কলেজে চলে আসলো। রকি তাড়াহুড়া করে নেমে আসতেই মনি একা একা নেমে গেল, তাই রকি ওখানেই দাঁড়িয়ে রইল। মনি সোজা কলেজের দিকে রওনা হলো। কলেজে অনেক ছাত্রছাত্রী, বেশ বড় আর নামকরা একটা কলেজ। এই কলেজে পড়তে গেলে প্রতিটা ছাত্রছাত্রী নিজেকে গর্বিত মনে করে। রকি গাড়ির পাশে হেলান দিয়ে মনির দিকে নজর দিল। মনি এসে তো তার বান্ধবীর সাথে আলাপ করতে লাগলো। কিরে, লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, অথচ আমাদের বললিও না? আমি কবে প্রেম করলাম? বিএপের সাথে কলেজে আসছিস? তোদের চোখ আছে না গেছে? ও আমার ড্রাইভার, একজন সামান্য ড্রাইভারকে আমার বিএফ বানাচ্ছিস? আহ, বলিস কিরে, তার মানে তো তোর বিএফ নয়? না। তার মানে আমার হয়ে গেছে। কি হ্যান্ডসাম, রোমান্টিক রোমান্টিক মুড, কালো ড্রেসে একদম হিরোদের মতো লাগছে। চুপ কর অসভ্য মেয়ে, একজন ড্রাইভারের উপর তোরা ক্রাশ খাচ্ছিস? ছি। ড্রাইভার হলে কি হবে, একদম ঝাক্কাস চেহারা। মাথা, চল ক্লাসে যাব। মনি আর তার বান্ধবীরা ক্লাসে চলে গেল আর রকিও ওভাবেই দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর মনি ক্লাস থেকে বের হলো। রকি মনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও জানে ওর উপর যে কোনো সময় অ্যাটাক হতে পারে, এর একটা আলাদা কারণ আছে। তো এভাবেই মনি একের পর এক সমস্ত ক্লাস শেষ করলো আর তার বান্ধবী রিমা শুধু রকিকে দেখা নিয়ে ব্যস্ত। বিষয়টা রকি খেয়াল না করলেও মনি কিন্তু বারবার খেয়াল করছে। মনি কিছুটা বিরক্ত লাগলেও তা প্রকাশ করলো না, শুধু দেখছে আর তেলে বেগুনে ফুলছে। সবকটা ক্লাস শেষ। মনি সহ তার বান্ধবীরা রকির কাছে এলো। হাই। হ্যালো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। আমি বাসায় যাব।
ওকে ম্যাডাম, ওঠেন। মনি চল না, আজ একটু ঘুরে আসি। আজ ম্যাডাম বাসায় যাবে? হুম, আজকে নয় রে, কালকে। আচ্ছা। তারপর মনি গাড়িতে উঠে বসলো। রকি গাড়ি স্টার্ট দিল আর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ল। মনি কিছু বলছে না, শুধু রাগে ফুলতেছে। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলো তারা। মনি গাড়ি থেকে নামতেই টং টং করে ভিতরে চলে আসলো। রকি গাড়ি পার্কিং করে সেও ভিতরে আসলো। বাবা, বাবা, বাবা। দুপুরে মামুন সাহেব অফিস থেকে বাসায় ফিরেছে। গোসল করে একটু বিশ্রাম নিচ্ছিল। রান্না হতে দেরি হবে, তাই তার মধ্যেও মনির এমন চিৎকার শুনে লাফিয়ে নিচে চলে আসলো। বাবা। এই তো আমি হাজির। তারপর বল মা, রকিকে তোর কেমন লাগলো? কচু লেগেছে। কি হয়েছে মা, এত রেগে আছো কেন? ও আমার ড্রাইভার, তো ড্রাইভারের পোশাক কেন নেই? আজ সে নতুন, সেই জন্য ভুল হয়েছে। ওকে বলে দাও এরপর যেন ভুল না হয়। ওকে কি তোর পছন্দ হয়েছে? না মানে ওকে কি তুই তোর ড্রাইভার রাখবি? আজকেই ওকে পোশাক পরতে বলবে, এখন থেকেই। মনি এ কথা বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগলো। মামুন জোরে এক নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, অন্তত পছন্দ তো হয়েছে। আর বলে দিও ও যেন চুলে কোনো স্টাইল না করে। ড্রাইভার ড্রাইভারের মতো যেন থাকে। ওকে, তাই থাকবে। মনে থাকে যেন। মনি তার রুমে চলে গেল। মামুন হাঁফ ছেড়ে পিছনে রকির দিকে ঘুরল। উফ, তা বাবা রকি, বলো তো কি হয়েছে? মনিয়াতে রেগে কেন? জানি না আঙ্কেল, আমি ওকে নিয়ে গেছি, আবার নিয়ে এসেছি। ওই মেয়ে একার সময় এক এক তাল ওঠে। চলো আমরা বাগানের দিকে যাই। চলুন। রকি আর মামুন চৌধুরী হাঁটতে হাঁটতে বাসার পিছনে বাগানে আসলো। আর মামুন চৌধুরী রকিকে উদ্দেশ্য করে বলল, দেখো রকি, আমার এখন চারিদিকে শত্রু ঘেরা। এমনিতে আমি অফিসিয়ালি দিক দিয়ে অন্য শত্রু, তার মধ্যে আমি আবার আরেকটা কাজ করছি, সেটার জন্য শত্রু। কি কাজ আঙ্কেল? তুমি তো শহরে নতুন, তাই হয়তো সবকিছু এখনো জানো না। শহরে দিনকে দিন নারী কমতে যাচ্ছে, কারণ তারা নারীকে পাচার করছে, কেউ ধর্ষণ করছে। হ্যাঁ আঙ্কেল, একটা দিনে আমি এটুকু বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানকার পুলিশ সব তাদের হাতে। কেউ পুলিশের কাছে বিচার নিয়ে গেলে তাকে তো গুন্ডাদের হাতে তুলে দেয়। ও, হুম, তো আমি এখন এই নালিশ সোজা বর্ডার আর্মির কাছে পৌঁছে দিয়েছি। আর এই কথা কেমন করে যেন ওরা বুঝতে পেরে গেছে। ও তখন থেকে আপনাদের মারতে চাই। আমাকে নয়, ওদের টার্গেট আমার মেয়ের উপর। হ্যাঁ আঙ্কেল, আপনিও সাবধানে থাকবেন। আমি থাকতে মনের একটা চুল পরিমাণে ক্ষতি কেউ করতে পারবে না। সেই জন্য তো তোমায় বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছি। আপনি নিশ্চিত থাকুন। রকি আর মামুন চৌধুরী বাগানে গল্প করছিল আর মনি রকিকে খুঁজতে লাগলো বাইরে ঘুরতে যাবে বলে, কিন্তু বাসার মধ্যে পেল না। সেজন্য জোরে জোরে তার বাবাকে ডাকতে লাগলো। মামুন সাহেব শুনতে পেয়ে তারা দুজনই বাসার ভিতরে আসলো। মনি তার বাবা আর রকিকে একসঙ্গে দেখে কিছুটা অবাক হলো আর বলল, বাবা তুমি কোথায় ছিলে? এই তো মা, একটু বাগানে গেছিলাম। আমি বাইরে যাব, তোমাদের গার্ডকে পাঠাতে চাইলে পাঠাতে পারো। সেটা আমায় কেন বলছিস? যাকে বলার তাকে বল। কি বলবো? বল তুই কোথায় যাবি। আরে আঙ্কেল ছাড়েন তো, বলতে হবে না। আসুন ম্যাডাম। গেলাম বাবা, বাই। তারপর রকি দৌড়ে গিয়ে গাড়ির দরজাটা খুলে দিল আর মনি উঠে বসলো। রকি গিয়ে সামনে বসে গাড়ি স্টার্ট দিল। কোথায় যাবেন ম্যাডাম? আগে কলেজে চলো, আমার বান্ধবীরাও যাবে। ও, এই দাঁড়া দাঁড়া, তোকে না বলেছি তুই ড্রাইভারের ড্রেস পরবি আর আমার সাথে যতক্ষণ থাকবি কোনো রকম স্টাইল করবি না। ওকে ম্যাডাম। রকি বাধ্য ছেলের মতন গাড়ি থেকে নেমে গিয়ে ড্রেস পাল্টে এসে গাড়িতে উঠে বসলো। তারপর মনিকে নিয়ে কলেজের দিকে রওনা হলো। কিছুক্ষণ পরে কলেজে আসলো। সেখানে মনির বান্ধবীরা ওয়েট করছিল। মনি তাদেরকে গাড়িতে উঠতে বলল। তারা ছিল 3 জন। 2 জন পিছনের সিটে বসলো আর রিমা সোজা এসে রকির পাশে মানে ড্রাইভারের পাশের সিটে এসে বসে পড়লো। এটা দেখে মনির মনের মধ্যে একটা আগুন জ্বলে উঠল, কিন্তু তা প্রকাশ পেল না। অবশেষে রকি গাড়ি নিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা হলো। এর মধ্যে রিমা রকিকে পটানোর হাজার চেষ্টা করছে, কিন্তু রকি তার কথায় কান দিচ্ছে না। হঠাৎ আয়নায় দেখতে পেল 2টা গাড়ি তাদের পিছু করছে। এটা দেখে রকি বুঝতে পারলো এরা মনির জন্য এসেছে। রকি মনির দিকে ঘুরে তাকিয়েই দেখে গাড়ির স্পিড 3 গুণ বাড়িয়ে দিল। রিমা ইচ্ছে করে ভয় পাওয়ার অভিনয় করে রকির হাত ধরে নিল। আর মনি তো রকির 14 গোষ্ঠী উদ্ধার করেই দিচ্ছে।
রকি তাদের কোনো কথায় কান না দিয়ে সে গাড়ি চালাচ্ছে আর পিছনে দেখছে। যেতে যেতে অনেক দূর চলে আসলো, গাড়ি একদম ফুল স্পিডে আছে। এদিকে মনি তো রেগে আগুন। রকি ফোন বের করে মনির আরও গার্ডদের ফোন করলো। রকি ফোন করা মাত্রই গার্ডরা বেরিয়ে পড়লো আর কিছুক্ষণের মধ্যেই তাদের পিছু করলো। রকি গাড়ির পিছনে গুন্ডাদের গাড়ি আর গুন্ডাদের পিছনে রকির লোকের গাড়ি। গুন্ডারা ভয় পেয়ে অন্য রাস্তা বেয়ে চলে গেল, সাথে রকির লোকগুলোও চলে গেল। এদিকে মনি তো ইচ্ছে মতন গালাগালি করছে। মনির গাড়ির ঠেলায় রকি রাস্তার পাশে গাড়ি দাঁড় করালো। মনি গাড়ি থেকে বেরিয়ে এসেই ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল রকির গালে। মনি, তুই ওকে মারলি কেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় এত জোরে গাড়ি চালানোর? আরে ম্যাডাম, আমার কথা শুনুন। চুপ, একদম চুপ। মেয়ে দেখলে তোর মাথা ঠিক থাকে না, তাই না? আর এই গাড়িটা কি তোর বাপের টাকায় কেনা যে ইচ্ছে মতো চালাবি? ছোট লোকের বাচ্চা। আসলে ম্যাডাম, চুপ কর ছোট লোকের বাচ্চা, আজ থেকে তোর চাকরি শেষ। মনি, এমন করিস না। রকি কিছু একটা বলতে চাইছে, আগে ওর কথাটা শোন। কোনো কারণ ছাড়া তো আর ও এমনি এত জোরে চালাবে না। রিমা, তুই চুপ কর। এসব ছেলেরা এমনই হয়, মেয়ে দেখলে এদের মাথা নষ্ট হয়ে যায়। ম্যাডাম, আপনি আমায় ভুল বুঝছেন। মনি কিছু একটা বলতে যাবে এমন সময় মনির ফোনটা বেজে উঠল। মনি ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবা ফোন করেছে। ফোনটা রিসিভ করলো মনি। হ্যালো বাবা, আজই রকিকে তুমি তাড়াবে। আগে এটা বলতো, তোরা কি ঠিক আছিস? আমাদের আবার কি হবে? শুক্রিয়া যে তোরা ভালোভাবে আসছিস। এক মিনিট, আমাদের কি হবে বলো তো? আরে মা, কি বলিস? টনি তোদের উপর হামলা করছিল? কি বলছো? কখন? কেন, ওদের দেখেই তো রকি বাসায় ফোন করে গার্ডদের দেখেছে, আর এদের দেখে ওরা চলে গেছে। কিন্তু বাবা, আমি তো। আজ তো মানতেই হবে, রকি না থাকলে আজ তোর যে কি হতো। আচ্ছা বাবা, আমি তোমায় পরে ফোন করছি। আমরাও কিছু কাজ আছে, গার্ডসরা আমায় বলেছে, আমি তোর কাছে ফোন দিলাম। বাই। মনি ফোনটা কেটে দিল আর অবাক হয়ে রকির দিকে তাকিয়ে রইল। তার নিজেকে নিজেই অনেক ঘৃণা লাগছে, কিছু না জেনে এভাবে। কি রে, কি হয়েছে? রকি, তুমি কি জানতে যে টনির লোকেরা আমাদের পিছু করেছে? জি ম্যাডাম, আমি এটাই আপনাকে বলতে চেয়েছিলাম। কিন্তু কি করে করলে? আমি আয়নায় দেখতে পাই তাদের, তারপর গাড়ির স্পিড বাড়িয়ে দিই আর ফোন বের করে বাসার গার্ডদের ফোন করি। ও, দেখলি তো, আমি জানতাম রকি কোনো কারণে এটা করছে, আর তুই কিছু না জেনেই তাকে এইভাবে অপমান করলি, থাপ্পড় মারলি। হয়েছে, তোকে আর ওকালতি করতে হবে না। চলুন ম্যাডাম। রকির কথা শুনে মনি সহ সবাই গাড়িতে উঠে বসলো আর তারা আবার পথ চলতে শুরু করলো। পার্কে এসে ঘুরোঘুরি করলো, কিন্তু রকির মন খারাপ। মনির কথাগুলো তার কলিজায় আঘাত করছে, খুব কষ্ট হচ্ছে তার। কিছু না করে সে গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টা মনি খুব ভালো করেই খেয়াল করলো। মনিরও খুব খারাপ লাগতে লাগলো, এভাবে তাকে মারা ঠিক হয়নি তার। সবাই খুব আনন্দ করছে, কিন্তু রকি চুপচুপ বসে আছে। রিমা এসে রকিকে নিয়ে যেতে চাইলেও রকি গেল না, এভাবেই দাঁড়িয়ে থাকলো। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো, তাদের আড্ডার সময় ফুরলো। সবাই এসে আবার গাড়িতে বসলো আর রকি গাড়ি স্টার্ট দিল, বাসার দিকে রওনা হলো। রকি, হুম। খুব কষ্ট পেয়েছো তাই না? আরে না, কষ্ট কেন পাবো? উনি তো আর ইচ্ছে করে এসব করেনি। তোমার মুখ দেখে ভালো করেই বোঝা যাচ্ছে। আরে বাদ দাও না সব, তোমরা কত মজা করলে তাই না? কিন্তু তুমি গেলে আরো ভালো হতো। আর কি বলো, আমি তো ড্রাইভার, ওখানে গিয়ে কি করব? পাগল। রিমার রকির কথাগুলো মনির মন দিয়ে শুনছিল আর কি যেন ভাবছিল। একটু পর মনিও কেমন জানি মন খারাপ হয়ে গেল। মনি তার বান্ধবীদের নামিয়ে দিয়ে রকি মনিকে নিয়ে বাসায় চলে আসলো। মনি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল। রকি গাড়ি পার্কিং করে এসে দেখে মনি দাঁড়িয়ে আছে। আরে ম্যাডাম, আপনি দাঁড়িয়ে আছেন কেন? সরি, আমি ঠিক বুঝতে পারিনি। আসলে জোরে গাড়ি চালালে আমার খুব ভয় করে। আরে ম্যাডাম, বাদ দিন তো, আমি কিছু মনে করিনি। আর মন খারাপ করে থেকো না। আর শোনো, তোমার চাকরি কিন্তু কনফার্ম। ধন্যবাদ ম্যাডাম। রকি মনির পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। রকির পিছনে মনিও আসলো। রকি এসে দেখে মামুন সাহেব বসে আছে। আঙ্কেল, এই নিন গাড়ির চাবি, আমি এবার যাই। সে কি, থেকে যা না? না স্যার, আমার বাইরে কিছু কাজ আছে। কি এমন কাজ? না স্যার, আসলে তেমন কোনো কাজও না। আচ্ছা, তাহলে যাও।
খাওয়া দাওয়া করে যাও, আর সকালে এসে এখানে নাস্তা করো। এখন খেতে পারবো না, সকালে নিশ্চয়ই আসবো। আচ্ছা, তাহলে যাও। আর আজ তুমি না থাকলে যে মনির কি হতো? আঙ্কেল, এটা তো আমার দায়িত্ব। ম্যাডামকে রক্ষা করা তো আমার কাজ। জানি না টনিক কবে আমার পিছু ছাড়বে। এই টনিকে? এই শহরে সবচেয়ে বড় ক্রিমিনাল। নারী ধর্ষণ, নারী পাচার, ড্রাগস ব্যবসা, নকল ওষুধ, যত 2 নম্বরই ব্যবসা সব এক নামে চলে। ও আচ্ছা আঙ্কেল, আমি যাই। সাবধানে থেকো। রকি মামুন সাহেবকে গাড়ির চাবি দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। তারপর মোবাইল বের করে ঠিকানা দেখে সেখানে চলে গেল। আসতেই দেখলো এক বিশাল হোটেল, উপরে ইয়া বড় করে নাম লেখা আছে হোটেলের নাম। রকি সোজা ভিতরে চলে গেল আর একটা রুম বুক করলো, আর সেখানেই রাত পার করলো। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে গেল মনির বাসায়। এসে নাস্তা করতে বসলো। এমন সময় টিভিতে ব্রেকিং নিউজ আসলো, কাল রাতে শহরে এক বিশাল হোটেলে এক যুবকের খুন। যুবকের নাম খালিল খান, বিশিষ্ট ব্যবসায়ী মতিন চৌধুরীর একমাত্র ভাই। রকি এটা শুনে কিছু মনে করলো না, আর মনি, মামুন আর নাজমা হাঁ করে টিভির দিকে তাকিয়ে থাকলো। শহরে কি হচ্ছে কে জানে। এত নিষ্পাপ মানুষ একের পর এক খুন হতো, আর এখন পাপীরা একের পর এক খুন হচ্ছে। আঙ্কেল, পৃথিবীতে শুধু খারাপ মানুষ নেই, ভালো মানুষও আছে। হ্যাঁ বাবা, আর পাপীদের পাপের খাতা পড়ে গেলে তারা আর লাস্টিং করে না। আমাদের সমাজটা যে ভালো হবে। কবে ভালো হবে এটা আশা করে বসে না থেকে তাদের ভালো করার চেষ্টা করো। হ্যাঁ বাবা। এরপর রকি নাস্তা করে উঠে বাইরে চলে এলো। এসে কার কাছে যেন ফোন করলো, এদিকে ওদিকে তাকিয়ে কথা বলছে। এমন সময় হঠাৎ মনি চলে আসলো। পিছন থেকে কথা বলতেই রকি খুব ঘাবড়ে গেল। রকি চোখ মুখ লাল হয়ে গেল, ঘাম ঝরতে লাগলো। কার সাথে কথা বলছিলে? আসলে ম্যাডাম, বলো কার সাথে কথা বলছিলে? কিছু বলল না রকি। কি হলো বলো। আসলে ম্যাডাম, একজনের সাথে কথা বললাম। কার সাথে? বা বাসায় বাসায় কথা বললাম। ও, তো এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি কি তোমায় খেয়ে নেব? না, তেমন কিছু না। আচ্ছা চলো, আমি কলেজে যাব। ওকে, চলুন ম্যাডাম। তারপর রকি আর মনি কলেজের উদ্দেশ্যে রওনা হলো। কলেজে এসে রকি দাঁড়িয়ে রইল, আর মনি তার বান্ধবীর কাছে চলে গেল। মনি রে, আজকে ও কালো ড্রেস পরে আছে, আমি তো ফিদা। রিমা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কি করলাম? হ্যাঁ, ওকে আমার পছন্দ হয়েছে তাই বললাম। তুই যাকে তাকে কেন পছন্দ করবি? কই, কাকে করলাম? আমি তো শুধু রকিকে করলাম। জানি জানি। থাম, আমি আসি। রিমা, ক্লাস শুরু হবে, চল। 1 মিনিট সময় দে, আমি আসি। চল বলছি। তারপর মনি রিমাকে টেনে নিয়ে কলেজে চলে গেল। এদিকে রকি একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে তার বোরিং লাগছে, তাই ক্যান্টিনে এসে বসলো। ক্যান্টিনে বসে থেকে ফোন টিপছে। এমন সময় মনি ক্লাস করে বেরিয়ে এসে দেখে রকি ক্যান্টিনে বসে আছে। তখন তারা সবাই রকির কাছে আসলো। রিমা এসে টেবিলে বইটা রেখে রকির পাশে বসে পড়ল, আর বিরক্ততার কণ্ঠে বলল, এই ম্যাথ কেন যে দেয়? কেন, গণিত সাবজেক্ট তো খুবই সহজ। না গো, একদম বাঁকা। যারা জানে না তাদের কাছে সহজ। যারা একবার বুঝতে পারবে তাদের কাছে সহজ। এই জন্য 10 দিন ধরে স্যারের পেছনে ঘুরছি একটা অঙ্ক করে নেব বলে, কিন্তু স্যারও পারে না। কই, কোন অঙ্কটা দেখি তো। তুমি দেখে কি করবে? তোমার দ্বারাই এসব হবে না, তুমি বরং গাড়ি চালিয়ে খাও। ম্যাডাম, দেখলে তো ক্ষতি নেই। এই নাও। মনি তার গণিত বইটা রকির সামনে এগিয়ে দিল। রকি বইটা নিয়ে ভালো করে দেখতে লাগলো, আর একটু পর তাদের উদ্দেশ্য করে বলল, এই অঙ্কটা যদি আমি করে দিতে পারি। কি? তুমি এই অঙ্ক করবে? হ্যাঁ, করব। পাগল নাকি? এই অঙ্ক বিএসসি স্যারও করতে পারেনি, আর তুমি পারবে? হ্যাঁ। বিশ্বাস হয় না। আচ্ছা, খাতা কলম দাও। যদি তুমি এই অঙ্ক সমাধান করে দিতে পারো তাহলে যা চাইবে তাই পাবে। আচ্ছা, দাও। এরপর মনি রকির দিকে খাতার কলম এগিয়ে দিল। রকি কলম হাতে নিয়ে শুরু করে দিল, আর মনিরা সবাই অবাক হয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ সবাই বসে থাকলো, আর রকি অঙ্ক করছে। একটু পর খাতাটা মনির সামনে দিয়ে বলল, এই নাও তোমার অঙ্কের সমাধান। আরে, এ তো উত্তর মিলে গেছে। তারা কেউ এটা বিশ্বাস করতে পারলো না। সবার মুখে তালা লেগে গেল। বাক প্রতিবন্ধীর মতন রকির দিকে তাকিয়ে থাকলো। রকি মুচকে একটা হাসি দিল। রকি, তুমি সত্যি সত্যি অঙ্ক পারলে?
চেষ্টা করলে সবাই সব কিছু পারে। আন্দাজে করে উত্তর মিলিয়ে দিলেই অঙ্ক হয়ে গেল না। আমি এটা স্যারকে দেখাবো। আরে কি বলছিস? ও উত্তর কোথায় দেখলো? বই তো তোর কাছে। তোরা চুপ কর। মনি, রকি তো অঙ্ক করে দিল, এবার রকি যা চাইবে তোকে তাই দিতে হবে। এখনো পারেনি, আগে স্যারকে দেখাই। আমার বিশ্বাস এটা ঠিক হবে। চল স্যারের কাছে। হুম। তারপর মণি, রিমা আর তাদের বান্ধবীরা তাদের স্যারের কাছে চলে গেলেন। আর রকি একটা গুরুত্বপূর্ণ কল আসতেই সে একটু আড়ালে চলে গেল। মণি সোজা তার স্যারের অফিসে আসলো আর স্যারকে ডাকলো। উল্টা স্যারই তাদের ভিতরে যেতে বলল। তাই মণি, রিমা আর তার বান্ধবীরা সবাই ভিতরে চলে গেল। স্যার, আসলে একটা কাজ ছিল। কি কাজ বলো? আপনার কাছে একটা অঙ্ক করতে চাইছিলাম। ওটা একটু ব্যতিক্রম, তাই কালকে করে দেবনি। আর স্যার, এই অঙ্কটা ভালো করে দেখুন তো ঠিক আছে কিনা। স্যার মনির হাত থেকে খাতাটা নিয়ে ভালো করে দেখতে লাগলো। আর সেটা দেখে তো সেই লেভেলের অবাক হলো। এই অঙ্ক এরা কেমন করে পারলো? এটা তোমরা কি করে পারলে? আমি করিনি। তো কে করেছে? আগে এটা বলেন, অঙ্কটা কি ঠিক আছে? হ্যাঁ, কেন ঠিক থাকবে না? একদম 100-তে 100ই ঠিক আছে, কিন্তু কে করলো? স্যারের কথা শুনে তো মনি অবাক হয়ে গেল। তার মুখ থেকে কথা হারিয়ে গেল। স্যার, এটা মনির ড্রাইভার করেছে। কি বলছো? এই অঙ্কটা সম্পূর্ণ ব্যতিক্রম, এটা টিচার ছাড়া কেউ করতে পারবে না। হ্যাঁ পারে, যারা এই ক্লাস অতিক্রম করেছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। মনি তো আরো অবাক। এত কঠিন একটা অঙ্ক রকি কি করে পারলো? তাহলে কি রকি মাস্টার, নাকি ছাত্র, নাকি অন্য কেউ? কি ভাবছিস? ভাবছি এত কঠিন অঙ্ক রকি কি করে পারলো। সেটা আমিও ভাবছি। আর ওর হাতে লেখা দেখেছিস? মনে হচ্ছে টিচারের লেখা। আমায় জানতে হবে রকি কে আর কি তার আসল পরিচয়। কি বলছিস? হয়তো ওরা গরিব, তাই টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি বেশি। কি বলছিস? গরিব যদি হতো তাহলে আমাদের সাথেই থাকতো। মানে? রকি আমাদের সাথে থাকে না। ও কোনো এক জায়গায় থাকে, কিন্তু কোথায় থাকে? হয়তো ওর আত্মীয়দের বাসায় থাকে। কিন্তু সবসময় সে তার ব্যাগ নিয়ে থাকে। আত্মীয়দের বাসায় থাকলে ব্যাগ ওখানেই রেখে দিত। আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমাকে রকির বিষয়ে সব জানতে হবে, সব। এবার তোর গোয়েন্দাগিরি বাদ দে। কিন্তু রকি কোথায়? এখানেই তো ছিল। রকি, রকি, এই রকি। কোথায় গেল আবার? তোরা এখানে থাক, আমি আসছি। যা। মনি রকির খুঁজে বেরিয়ে পড়লো। এদিকে রকি কার সাথে যেন কথা বলছে। মনির কাছে আসতেই শুনতে পেল, স্যার, সব হয়ে যাবে, আর আমি খুব তাড়াতাড়ি ফিরবো। মনি দাঁড়িয়ে ওর কথা শুনছিল। হঠাৎ রকি পিছনে তাকিয়ে দেখে মনি দাঁড়িয়ে আছে। সে তো অবাক হয়ে যায়। মনি তার কথা শুনে ফেলেছে নাকি? হ্যাঁ স্যার, আগে আপনার কাছে কাম করি, আপনার কোনো ক্ষতি হতে দিইনি। যেখানে গাড়ি নিয়ে যেতে বলেছেন সেখানে গেছি, কিন্তু আপনি আমার সাথে এমন করবেন আমি ভাবতেও পারিনি। রকি মনিকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে। মনি তো হাঁ হয়ে তাকিয়ে আছে। রকি ফোন কেটে দিয়ে মনির কাছে এসে মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম, ফোন এসেছিল তাই। কে ফোন করেছিল? আসলে ম্যাডাম, আগে যে ড্রাইভার ছিল সে। কিন্তু তুমি কোথায় যাওয়ার কথা বললে? কই ম্যাডাম, ও আমায় এখন ডাকছে, কিন্তু আমি আর ওদের কাছে যাব না। ভালো, ক্যান্টিনে চলো। জি চলে। মনি আগে আগে হাঁটলো আর রকি পিছনে পিছনে হাঁটলো। তারা ক্যান্টিনে এসে বসলো। আগে থেকে মনির বান্ধবীরা বসেছিল। তুমি কে? এ কেমন প্রশ্ন ম্যাডাম? যা বলছি তার উত্তর দাও। আমার নাম রকি, পেশায় ড্রাইভারি করি। এটা বাদেও তোমার আরেকটা রূপ আছে। কি? তুমি একটা গাধা, এতটুকুতেই ঘাবড়ে যাচ্ছ। এটা বলে মনি ও তার বান্ধবীরা হাসতে লাগলো। সে কোন হাসা! আর রকি তাদের দিকে তাকিয়ে আছে। সে যেন মৃত্যুর থেকে বেঁচে আসলো এমন অবস্থা। তারা হাসতে হাসতে শেষ। এবার রিমা বলল, তাই নাকি? তুমি এই অঙ্ক কোথায় শিখেছো? না মানে আমি তো জানতাম না, চেষ্টা করছি আর হয়ে গেছে। না না, এটা যেমন তেমন অঙ্ক নয়। বললাম তো আমি জানি না। আচ্ছা, ওসব বাদ দে। এবার শর্ত অনুযায়ী রকি মনির কাছে যা চাইবে মনিকে তাই দিতে হবে। বলো কি চাই তোমার? তোমাকে? মানে? না মানে যদি বলি তোমাকে চাই, তাহলে কি তুমি দিতে রাজি হবে? হবে না। আর আর তাই এমন বাজে না ধরেই ভালো। ইস, মনির জায়গায় যদি আমি থাকতাম। তুই চুপ কর।
না, এই বাজি হবে না। রকি, তুমি অন্য কিছু চাও। আমার কিছু চাই না, বাদ দাও। কিছু একটা তো চাইতেই হবে। রকি এবার মনির মুখের দিকে তাকালো। মনিও রকির চোখের দিকে তাকিয়ে আছে। মনি যেন রকির মনের ভাষা বুঝতে পারছে। আমায় একটা চকলেট দাও, তাহলেই হবে। আচ্ছা, রাস্তায় যে সুদে আসলে দেব। মনি, শুধু চকলেটই কিন্তু দিবি। আমার যা ইচ্ছে তাই দিব, তোর কি? ভালো হবে না কিন্তু। তুই যা তো, মাথা। আমি এখন বাসায় যাব, চলো রকি। ওকে ম্যাডাম। মনি রকিকে নিয়ে সেখান থেকে চলে এলো। মনি সামনে বসতে চাইলেও সাহস হইল না, তাই সে পিছনে বসে পড়ল। রকি গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হলো। মনি রকির দিকে তাকিয়ে আছে। কেন জানি রকির দিকে তাকাতে ওর ভালোই লাগছে। মনের মধ্য থেকে মনি রকির প্রতি একটু দুর্বল হয়ে পড়ছে, কিন্তু সে আর মুখে প্রকাশ করলো না, মনের মধ্যে রেখেই দিল। রকি, জি ম্যাডাম। তোমার কি কোনো জিব আছে? জি না ম্যাডাম, আমার মতো ড্রাইভারকে কে পছন্দ করবে বলুন তো? খুব ভালো। যার কপালে তুমি আছো সে তোমায় অবশ্যই পছন্দ করবে। কবে পাবো আল্লাহ জানে। খুব তাড়াতাড়ি পাবে। এইরকম কিছু টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলো। মনি গাড়ি থেকে নেমে চলে গেল, আর রকি গাড়িটা পার্কিং করে তারপর ভিতরে গেল। মনি সোজা তার রুমে চলে গেল, তারপর বাথরুমে গোসল করতে গেল। গোসল করে বেরিয়ে আসলো। এদিকে রকিও গোসল করলো। একটু পর সবাই মিলে খেতে বসলো। রকি মন দিয়ে খাচ্ছে, আর মনি একটু পর পর রকির দিকে তাকাচ্ছে। বিষয়টা রকির একটু আন্দাজ করতে পারলো, কিন্তু কিছু বলল না। এরপর খাওয়া দাওয়া করে যে যার রুমে গেল একটু বিশ্রাম নিতে। বিকাল পর্যন্ত বিশ্রাম নিল। তখন রকি রুমে শুয়ে থেকে মোবাইলে গেম খেলছে। মনিওর রুম থেকে চুপি চুপি বেরিয়ে আসলো, এসে রকির রুমের পাশে দাঁড়িয়ে পড়ল। উকি মেরে দেখে রকি গেম খেলছে। মনি ভাবছিল ভেতরে যাব কিনা। ভাবতে ভাবতে হঠাৎ মনি ভিতরে চলে গেল। রকি মনিকে দেখে বেশ চমকে গেছে, তাড়াহুড়ো করে উঠে পড়ল। ম্যাডাম আপনি? না মানে আমি একটু বেরোবো। তো ফোন করলেই তো পারতেন। এখান থেকে এখানে কি আবার ফোন করতে হয়? আচ্ছা চলুন ম্যাডাম। তারপর রকি রুম থেকে বেরিয়ে সোজা গাড়ির কাছে আসলো। মনি দাঁড়িয়ে রইল। রকি গাড়ি ঘোরালো, তারপর মনি গিয়ে সামনে বসলো রকির পাশের সিটটায়। এটা দেখে রকি চমকে গেল। হঠাৎ ম্যাডাম সামনে কেন বসলো? প্রশ্ন ভরা মুখ নিয়ে মনির দিকে তাকিয়ে রইল। ওভাবে কি দেখছো? না মানে ম্যাডাম, আপনি তো এখানে বসেন না। হ্যাঁ, বাসি না, এখন থেকে বাসবো। ও কেন, তোমার কি কোনো সমস্যা? না মানে রিমা এখানে বসতে পারবে না বলে? আরে ম্যাডাম কি যে বলেন না। একদম না। হ্যাঁ। জি ম্যাডাম। আর এই, আমাকে দেখে কি তোমার কোনো জন্মের ম্যাডাম মনে হয়? কেন? তো এমন ম্যাডাম ম্যাডাম করছো কেন? ম্যাডাম শুনলে কেমন যেন বুড়ি বুড়ি মনে হয়। মনি মন খারাপ করে কথাটা বলল, আর এটা শুনে রকি সেই হাসি পেল। মনি ভয়ে জোরে হাসতে পারল না, কোনো রকম হাসি চাপা দিয়ে আটকিয়ে রাখলো। কি হলো, অমন করছো কেন? না ম্যাডাম কিছু না। আব্বার ম্যাডাম? আজ থেকে আমার নাম ধরে রাখবে, আর তুমি করে বলবে, ওকে? কিন্তু ম্যাডাম। এই শোনো রকি, বাবা কিন্তু আমার বন্ধু হওয়ার দায়িত্বও তোমায় দিয়েছে। আর রিমার সাথে তো ভালোই তুমি তুমি করে কথা বলো, আর আমার সাথে কেন নয়? কিন্তু আমি কিন্তু বাবাকে বলে দেব। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনার, সরি, তোমার নামটা আমার কাছে খুব প্রিয়। তাই নাকি? হ্যাঁ, আমি যখন ক্লাস 10-এ পড়তাম, আমার এক বান্ধবী ছিল, তার নাম মনিরা। আমি তাকে মনি বলেই ডাকতাম। শুধুই কি বান্ধবী নাকি অন্য কিছু? আরে না, শুধুই বান্ধবী। খুব ভালো। এভাবে কথা বলতে বলতে রিমার বাসার সামনে এসে রকি গাড়ি থামালো। মনি মনে মনে খুব বিরক্ত হলো। রিমাকে দেখে তার রাগ উঠে গেল। খুব বিরক্তকর ভাব নিয়ে বসে থাকলো। রকি হর্ন দেওয়ায় রিমা বেরিয়ে আসলো, আর গাড়ির কাছে এসে দেখে তার জায়গা মনি দখল করে নিয়েছে। এটা দেখে রিমা খুব অবাক হলো, কারণ সে রকির কাছে বসতে চায়। এজন্য মনিকে বলল, মনি, তুই একটু পেছনে যাবি? পারবো না। বোন আমার, যা না। যেতে চাইলে উঠে বস, নয়তো রকি চলো। আরে আরে, উঠছি। থ্যাত। রিমা অবশেষে পিছনে গিয়ে বসলো। এবার রকি গাড়িটা টানতে লাগলো। রিমা বলল, রকি, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। রকি, তুই কথা বলবি নাকি গাড়ি চালাবি? আচ্ছা সরি। এই মনি, এই, তুই আমাদের দুজনকে একসঙ্গে দেখলে এত জ্বলিস কেন রে? আমি কেন জ্বলবো? তাহলে কি করিস?
রকি আমায় পছন্দ করে আর আমিও রকিকে পছন্দ করি, তাই দুজনে মনের কথাগুলো শেয়ার করি। এই শোন, মনের কথা শেয়ার করার মতো আরো অনেক জায়গা আছে, কথা না বলে ওকে গাড়ি চালাতে দিই। রিমা মুখ ভেচকিয়ে বাইরে তাকালো আর দেখতে পেল কারা যেন মারামারি করছে। রকি রকি থামো তো, দেখো লোকটাকে ওরা কত মারছে। রকি গাড়ি থেকে তাকিয়ে দেখে একটা লোককে তিনজন মিলে মারছে। রকি গাড়ি থামালো। রকি, যেও না, বিপদ হবে, বাসায় চলো। রকি কোনো কথা না শুনে গাড়ি থেকে নেমে ওদের দিকে আসলো আর একজনের কলার ধরে নাক বরাবর দিল একটা ঘুষি। লোকটা একটু দূরে গিয়ে পড়লো আর যারা মারছিল সে এসে রকির পিছনে দাঁড়ালো। ওদের মধ্যে একজন বলল, এই জানিস আমরা টনির লোক। রকি বুঝে গেল এটা টনির লোক, তাই আচ্ছা মতন ধোলাই করলো। রাস্তার পাশে বলেই তাড়াতাড়ি পুলিশ চলে আসলো। পুলিশ আসা দেখে মণি গাড়ি থেকে নেমে রকির কাছে গেল আর রকি পুলিশকে দেখে তো খুব অবাক হলো। আর সেম একইভাবে অবাক হলো পুলিশটাও। ওই যে হোটেলের জলিলের খুনের ইনকোয়ারি করতে এসেছিল ওই পুলিশটা। আরে রকি, তুমি এখানে? আরে সরি, আপনি? আমার ডিউটি। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ দেখলাম যে এই লোকটাকে এরা মারছিল। খুব ভালো করছো। আর আমরা তোমার বন্ধুকে বাঁচাতে পারলাম না। আমিও পারলাম না, আমিও একাই হোটেলে ছিলাম ওকে পাহারা দিয়ে, কিন্তু হঠাৎ এমন হয়ে গেল। আর তোমার বাকি বন্ধুরা কি করে? ওরাও একটা সাধারণ কাজ করে, কিন্তু ওরা টনি ভাইয়ের সাথে কাজ করে। তাহলে কিছু করতে পারবে না? টুনি ভাই খুব নামকরা মানুষ। হো ভালো। বন্ধু? কে কার বন্ধু? ম্যাডাম আপনি চলুন। রকি মণিকে নিয়ে চলে এলো। মণি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলো কিন্তু রকি একটারও উত্তর দিল না। সারা বিকাল তারা ঘুরল। মণি রকির সাথ ছাড়ছে না আর রিমাকেও তো রকির আশেপাশে আসতেই দেয় না, গার্ডের মতন করে ঘিরে আছে। মণির মনে হাজার প্রশ্ন জাগতে লাগলো। রকি কে? তার আসল পরিচয় কি? আর কেনই বা এখানে এসেছে? আর কি করতে চায় সে? মণির মাথায় এমন অনেক প্রশ্ন জাগলো, কিন্তু সে রকিকে কিছু বলল না। সন্ধ্যা হওয়ার পর বাসায় গেল। মণিকে বাসায় রেখে গাড়ির চাবি মামুন সাহেবকে দিয়ে রকি বেরিয়ে আসল। আবার আগের মতন মোবাইলের ঠিকানা দেখে সেখানে চলে গেল। আজকেও একটা বিশাল হোটেল, সেখানে সে একটা রুম বুক করলো আর রুমে গিয়ে বিশ্রাম করতে লাগলো। এদিকে মণি রুমে বসে থেকে রকির কথা ভাবছে। রকিকে যেন মনের মধ্যে বসিয়ে নিয়েছে, কিন্তু মণি নিজের মনকে বাধা দিল। রকির আসল পরিচয় না জেনে তাকে নিয়ে স্বপ্ন দেখা ঠিক না। মামুন সাহেব বাসায় আসার পর মণি তার কাছে আস। মামুন সাহেব ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসে থেকে খবর দেখছিল। এমন সময় মণি এসে তার বাবা মামুনের পাশে বসে পড়ল। কিরে, কিছু বলবি? বলতে তো চাই অনেক। হ্যাঁ বল। বাবা, রকি কে? ওর আসল পরিচয় কি? হঠাৎ এমন প্রশ্ন? বলো বাবা, আমায় জানতে হবে। ওর বাসা পাশের শহরে। ওর বাবা মা দাদা দাদি আছে পরিবারে। আর তার যোগ্যতা কি? ক্লাস 5-এ 3বার পরীক্ষা দিয়েছে আর 3বারই ফেল, সেই জন্য পড়াশোনা বাদ। এই শহরে কি ওর কেউ আছে? না, এই শহরে সে নতুন কিছুই চিনে না। ও। মণি তার বাবার কথা শুনে পুরোই অবাক। এটা কি করে হতে পারে? কেমনে সম্ভব? মণি তাড়াহুড়ো করে তার রুমে চলে আসলো আর হেডলাইন নাম্বারে ফোন দিল। তারপর পুলিশের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে জানতে চাইলো কোন থানার। পুলিশ মণিকে সবকিছু বলল, সে কোন থানা থেকে। এরপর মণি তাকে বলল, আচ্ছা, আপনি কি রকি নামের কাউকে চেনেন? হ্যাঁ, চিনি তো। আজকে বিকেলে দেখা হয়েছিল। হ্যাঁ, ছেলেটা খুব একা হয়ে গেছে। কেন? তার 4টা বন্ধু, তার মধ্যে 2জন মারা গেছে, এজন্য সে অনেক ভেঙে পড়েছে। তাদের বন্ধুত্ব কতদিনের? ও তো আমায় বলেছে ছোটবেলা থেকে ওরা বন্ধু। ও, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। জি। মণি ফোন কেটে দিল। এবার তো মণি নিশ্চিন্ত, রকি কোনো মতলব নিয়ে এসেছে, কিন্তু কি সেটা তার বের করতেই হবে। মণি বসে বসে চিন্তা করছিল এসব কথা। রকি কে আর কেন আমাদের কাছে আছে? যদি আমাদের মারতেই চাইতো তাহলে এতদিনে মেরেই দিত। টনির হাত থেকে আমাদেরকে বাঁচাতো না। কি চাই রকি? আর হোটেলে থাকাও কি তার কোনো মতলব আছে? আমায় সব কিছু জানতে হবে। মণি এক মস্ত বড় চিন্তায় পড়ে গেল। যে করেই হোক রকির গোপন রহস্য বের করবে, কিন্তু কি করে করবে এটা নিয়ে তার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমন সময় মামুন চৌধুরী মণির রুমে নক দিল। দরজা খোলা থাকায় চলে এলো। মণি মনে মনে ভাবলো তার বাবাকে এসব কিছু বলবে না,
তাই একদম সাধারণ হয়ে গেল। কিরে মা, কি হয়েছে তোর? কই বাবা, আমার আবার কি হবে? তাহলে তখন হঠাৎ করে চলে এলি কেন? আসলে বাবা, আমি ফোনে গান চালু করে নিচে চলে গিয়েছিলাম, মনে হতেই দৌড়ে চলে আসি। ও, তা কি করছিস বসে থেকে? কই কিচ্ছু না তো, এমনি বসে আছি। ও, তা রকিকে তোর কেমন লাগছে? রকি, রকি আমার মাথার উপরে বসে আছে। কি বলছিস এসব? কই কই, আসলে বলছিলাম রকি খুব ভালো ছেলে, ওর মতো ছেলে, ওর মতো ছেলে হয়ই না। আমি বলছিলাম না আস্তে আস্তে রকিকে তোর খুব ভালো লাগবে। হুম। আচ্ছা, অনেক রাত হলো, নিচে আয়, খেয়ে নে। তুমি যাও, আমি আসছি। দেরি করিস না। ওকে। মামুন চৌধুরী একটা মুচকি হাসি দিয়ে মনির রুম থেকে চলে গেল। বাবা, রকিকে তো আমি ছাড়বো না, ও আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলা করেছে। মনি রকির 14 গোষ্ঠী উদ্ধার করতে শুরু করলো, একদম শেষ পর্যায়ে ঠেকিয়ে দিল। তারপর নিচে খেতে আসলো, এসে দেখে তার বাবা আর তার মা দুজনই মনির জন্য অপেক্ষা করছে। মনি এসে তাদের সাথে যোগ দিল আর খাওয়া দাওয়া শুরু করলো। তিনজন মিলে খাওয়া দাওয়া করে যে যার মতন ঘুমাতে চলে গেল। এদিকে রকি হোটেলে তার কাজটি সম্পূর্ণ করলো আর বাকি রাতটা ওখানেই কাটালো। পরদিন সকালে রকি ওখান থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা নিয়ে মনির বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। একটা ট্যাক্সিতে করে মনির বাসায় চলে আসলো। কলিং বেল বাজাতেই মনি এসে দরজা খুলে দিল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম। আসুন আসুন। কি ব্যাপার ম্যাডাম, আজ হঠাৎ এমন আচরণ? এমনিতেই আসো। রকি মনির পিছন পিছন গেল। ভিতরে এসে দেখে মামুন সাহেব আর নাজমা বিবি নাস্তার টেবিলে বসে আছে। রকিকে দেখে বলল, আরে রকি, এসো এসো, তোমার জন্য আমরা ওয়েট করছিলাম। তাই নাকি? হ্যাঁ বাবা, তোমার আঙ্কেল তো তোমায় ছাড়া খাবেই না। ও নাও বসো তো তাড়াতাড়ি। জি আঙ্কেল, ম্যাডাম বসুন। মনি এসেও বসলো। তারপর খাওয়া দাওয়া শুরু করলো। মনি বারবার রকির দিকে তাকাচ্ছে। মনি রকির দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না। এদিকে হোটেলে মানুষের সমাগম বেড়ে গেল। আজকে আবার একজন খুন হয়েছে, সেটাও টনির লোক। পুলিশ চলে আসলো, সবাইকে দূরে সরিয়ে দিয়ে রুমটা লাল ফিতে দিয়ে ঘিরে দিল। একের পর এক খুন হয়েই যাচ্ছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। এতে পুলিশের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাসও উড়ে যাচ্ছিল। আর টনি তো রেগে আগুন হচ্ছে। টনির 2 হাত ছিল, জলিল আর খলিল। হঠাৎ তাদের এমন খুন হয়ে যাওয়ায় সে খুব রেগে গেল। বলতে গেলে সে ভয়ও পেল বটে। চারিদিকে তার লোকদের ছড়িয়ে দিল। এদিকে উপর থেকে পুলিশের উপর খুব চাপ এলো। পরপর 3টা রাতে 3টা খুন হলো, কিন্তু খুনিকে খুঁজে পাওয়া গেল না। পুলিশ তাদের কাজ মন দিয়ে করতে লাগলো। সেই রাতে হোটেলে যারা যারা আসছিল তাদের সবার লিস্ট দেখতে লাগলো। হঠাৎ সেই লিস্টের মধ্যে রকিকে দেখলো, আর রকিকে দেখে পুলিশ চমকে গেল। গত 3 রাত যেখানে যেখানে খুন হয়েছে তাদের সব হোটেলের খাতায় চেক করলো, আর সবগুলোতেই রকিকে পেল। পুলিশের মনে সন্দেহ জাগলো, কিন্তু সে তো বলেছে এরা তারই বন্ধু, নিজের বন্ধুকে কখনো খুন করবে? এটা ভেবে পুলিশ রকির উপর থেকে সন্দেহের নজর উঠিয়ে নিল আর আসল খুনিকে খোঁজার চেষ্টা করতে লাগলো। এদিকে বিকালে রকিকে ডাকলো পুলিশ অফিসার। রকিও রাজি হলো, বলল দেরি হবে। এরপর সোজা মনির বাসায় চলে গেল। এসে দেখে মনি বসে টিভি দেখছে। ম্যাডাম, আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ, যাবার জন্যই তো বসে আছি। একটু তাড়াতাড়ি আসুন প্লিজ ম্যাডাম, আমায় একটা জায়গায় যেতে হবে। ওকে, তুমি বসো, আমি আসছি। রকি ওখানেই দাঁড়িয়ে রইল আর মনি ভিতরে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে চলে এলো। তারপর বলল, রকি, এবার চলো। জি ম্যাডাম। রকি গাড়ির গেট খুলে দিল। মনি গিয়ে বসলো। তারপর রকি গাড়ি স্টার্ট দিল। গাড়ি তার নিজের গতিতে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পুলিশ স্টেশনে চলে আসলো। মনিকে গাড়িতে বসিয়ে রেখে গাড়ি লক করে রকি ভেতরে চলে আসলো। হ্যাঁ স্যার। হ্যালো মিস্টার রকি, বসো। স্যার, বাইরে আমার ম্যাডাম বসে আছে, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা রকি, এটা বলো, তুমি এই 3 রাত আলাদা আলাদা হোটেলে কেন থাকছো? স্যার, জলিল মারার পর আমার খুব ভয় হয়, তাই খলিলের কাছে যাই। অনেক রাত পর্যন্ত গল্প করি, তারপর সবাই মিলে ঘুমাতে যাই, আর তারপর
রকি, আমি বুঝতে পারছি তোমার কষ্টের কথা, কিন্তু কিছু করার নাই। স্যার আমার ভয় করছে, এবার মনে হয় আমি টার্গেট। ভয় পেও না, আর কিচ্ছু করতে পারবে না। জি স্যার। এবার তুমি যেতে পারো। ধন্যবাদ স্যার। রকি পুলিশকে বিদায় দিয়ে বাইরে গাড়িতে চলে গেল, কিন্তু পুলিশের মন থেকে যেন সন্দেহ যাচ্ছেই না কিছুতেই। কিছু একটা ঝামেলা মনে হচ্ছে। রকি গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। রকি, কোথায় গিয়েছিলে? ম্যাডাম, আমার একটা কাজ ছিল, তাই। পুলিশ স্টেশনে কি কাজ? পুলিশ অফিসার আমার চেনা পরিচিত, তাই দেখা করলাম। ও, আজকে কোথাও যাবেন ম্যাডাম? আজকে একটা নতুন জায়গায় যাব, তুমি আর আমি। কেন? এমনি। রকি আর কিছু না বলে মনির কথা মতন যেতে লাগলো। যেতে যেতে হঠাৎ একটা বিশাল জঙ্গলে এসে থামলো। আপনি কি করবেন ম্যাডাম? নামো। রকি মনির কথায় নামলো, তারপর একটু হাঁটতে লাগলো। কিছু দূর আসতে হঠাৎ মনি রকির মাথায় পিস্তল ধরলো। একদম নড়বি না। আরে ম্যাডাম কি করছেন? বল কে তুই? আরে ম্যাডাম, আমি রকি, আপনার ড্রাইভার। না, এছাড়াও তোর আরও একটা পরিচয় আছে, বল সেটা কি, আর কেন আমাদের কাছে আসছিস? আমার কথাটা শুনেন ম্যাডাম। একদম চালাকি করবি না, সত্যি করে বল তুই কে। না, সময় হলে ঠিক জানতে পারবে। আমায় এখনই জানতে হবে। এটা সম্ভব না। এটা বলে রকি মনির হাত ধরে ঘুরান দিয়েই পিস্তলটা কেড়ে নিল আর উল্টে মনির মাথায় ধরল। দেখুন ম্যাডাম, আমি কে এটা পরে জানতে পারবেন, এখন এটা জানতে পারবেন না। আর একটা কথা, আমি আপনাদের বাঁচাতেই এখানে এসেছি, তাই কোনো ভয়ের কারণ নেই। আমায় জানতে হবে। উফ, কতবার বলবো? আর একবার যদি একথা মুখে আনছিস তো এই পিস্তলের সব কটা গুলি ভেতরে দিয়ে দেবো। আচ্ছা দে দেখি। চুপ। আমি জানি তুই পারবি না, আর আমায় বললে সমস্যা কি? দেখুন ম্যাডাম, পাগলামি করবেন না, আমায় আমার কাজ করতে দিন। একদিন ঠিক জানতে পারবেন আমি কে। আজকেই জানতে হবে। সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি এখন পারবো না। প্লিজ আমায় বিশ্বাস করুন। না, আজকেই জানতে হবে। প্লিজ ম্যাডাম, এসব বাদ দিন, সন্ধ্যা হয়ে গেছে, বাসা চলুন। আমি না জেনে কোথাও যাব না। আপনি এখন জানতে পারবেন না, আর বিশ্বাস করুন, আপনার পরিবারের কোনো ক্ষতি আমি করতে আসিনি। তাহলে কেন এসেছো? আমার কিছু কাজ আছে, আর সেটা শেষ হলে আমি চলে যাব। তো কাজটা কি? আপনার এসব শোনার অধিকার নেই। আমি শুধু আপনার ড্রাইভার। আমার পার্সোনাল বিষয়ে আপনার সাথে শেয়ার করতে আমি বাধ্য নই। তাই তো, আমি তোমার কে যে এত উত্তর দিবে? আমি তো খুব খারাপ, যাকে তাকে আপন ভাবি আর নিজের মতো করার চেষ্টা করি। এবার চলুন প্লিজ, আমার ডিউটি শেষের দিকে। হুম। মনি সোজা এসে গাড়ির পিছনে বসে পড়ল, যেমনটা সে আগে বসতো। মনির এমন আচরণ দেখে রকি একটু খারাপ লাগলো, কিন্তু কিছুই করার নেই। রকি আর কিছু না ভেবে গাড়িতে উঠে স্টার্ট দিল আর বাসার দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যে বাসার সামনে এসে রকি গাড়ি দাঁড় করালো। রাস্তায় আসার সময় কেউ কোনো কথা বলেনি। মনি চুপ হয়ে বসে আছে, আর রকিও কিছু বলছে না। মনি গাড়ি থেকে নেমে টং টং করে ভিতরে চলে গেল, আর রকি গাড়ি পার্কিং করে সেও ভিতরে গেল। দরজায় যেতেই মনি বলল, স্টপ। জি ম্যাডাম। ইংরেজি বুঝিস না নাকি? ও সরি, তুই তো বুঝিস, কারণ তুই তো ড্রাইভার নোস। মুখোশ পরা এক। থাক। মা, এসব কি বলছিস তুই? হ্যাঁ বাবা, ও একটা বাটপার, চরিত্রহীন লম্পট। আমার, তোমার, আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলেছে। মানে? নিজের স্বার্থে আমাদের ব্যবহার করেছে। মানে? নিজের কাজ হাসিল করার জন্য আমাদের ব্যবহার করেছে। বিশ্বাসঘাতক। রকি, মনি এসব কি বলছে? ও কি বলবে? এই হাঁ করে কি দেখছিস? এক্ষুনি বাসা থেকে চলে যা, আর কখনো আসবি না। মা, এমন করিস না, কি হয়েছে বলবি তো? বাবা তুমি চুপ থাকো। মিথ্যে অভিনয় করে ও তোমায় ভোলাতে পারে, কিন্তু আমায় না। কি করেছে রকি? আমার মাথায় পিস্তল ধরেছে। বলিস কি? হ্যাঁ। রকি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছে না। মনি রকিকে অনেক করে বকা দিল। মনির কথা মতন গাড়ির চাবিটা মামুন সাহেবের হাতে দিয়ে তার মুখ চোখের দিকে তাকালো। মামুন সাহেব কিছু বলতে গিয়ে আবার থেমে গেলেন। রকি এবার মনির সামনে এসে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সরি ম্যাডাম, আজ থেকে আপনার সামনে আর আসবো না। মনি মুখ ফিরিয়ে নিল। রকি আর দেরি না করে বাসা থেকে বেরিয়ে পড়ল, আর মোবাইলের ঠিকানা দেখে সে অনুযায়ী রওনা হলো। এদিকে মনি রকির পিছু করলো। রকি কি কাজ করে বা কোথায় থাকে এটা দেখার জন্য রকির পিছু করলো।
কিছুদিন যাবার পর রকি এক বিশাল হোটেলে ঢুকে গেল। তার সাথে সাথে মনিও ঢুকে পড়ল। রকি একটা রুম বুকিং করে চাবি নিয়ে চলে গেল। রকির আজ শেষ অপারেশন, এরপর ডাইরেক্ট টনিকে টার্গেট। সেজন্য কোনো রকম রিল্যাক্স না করেই নিজের কাজ শুরু করলো। রেজিস্ট্রেশনের খাতায় দেখলো রফিক 103 নম্বর রুমে আছে। রফিক হলো টনির হেড, মানে বুদ্ধিদাতা। রফিকের কথা মতন টনি কাজ করে। রকি সোজা 103 নম্বর রুমে চলে আসলো। রফিক মেয়েদের নামের সিরিয়াল গণনা করছিল, কটা মেয়ে পাচার করবে। তো এমন সময় রকি ভিতরে চলে গেল। এরপর তার কাজ করে বেরিয়ে আসতে যাবে, এমন সময় সামনে এসে হাজির হলো মনি। মনিকে এই অসময়ে দেখে রকি ভয় পেয়ে গেল। মনি রকির দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। ছি রকি ছি, তুমি মানুষও খুন করতে পারো? আমি তো ভেবেছিলাম শুধু তুমি মানুষের মনকে খুন করো, কিন্তু এখন তো তার উল্টো দেখছি। ম্যাডাম, আপনি এখানে? আমি দেখতে এসেছিলাম তুমি এমন কি কাজ করো যার জন্য নিজের পরিচয়টা গোপন করে রাখো। আর এখানে না আসলে তো আমি জানতেই পারতাম না তুমি একজন খুনি। ম্যাডাম, আমার কথা শুনুন। বলো, এভাবে আর কতজনকে মেরেছো? আমি তাদের উপযুক্ত শাস্তি দিয়েছি। শাস্তি তো এবার তোর হবে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। সরি ম্যাডাম। কি জন্য? এই জন্য। রকি পকেট থেকে রুমাল বের করে মনির নাকে ধরল, আর তখনই মনি অজ্ঞান হয়ে রকির উপর পড়ে গেল। রকি মনিকে নিয়ে সোজা নিচে এসে গাড়িতে বসিয়ে দিল। এইটা পুলিশ দেখে ফেললো। উপরতলা থেকে আওয়াজ আসলো, খুন হয়েছে। এবার পুলিশ উপরে চলে গেল। আর মনি যখন রকিকে পিছু করতে করতে একা আসছিল, তখন টনির লোকেরাও মনির পিছু করতে করতে এখানে এসে পড়ে। এসে দেখতে পায় কে যেন মনিকে কিডন্যাপ করেছে। টনির লোকরা ভাবলো মনিকে টনির হাতে না দিতে পারলে তারা মারা যাবে, তাই রকির দিকে ধেয়ে আসতে লাগলো। রকি পিছনে তাকিয়ে দেখে একটা গাড়ি আসছে, তার থেকে কয়েকজন মাথা বের করে তার দিকে ধেয়ে আসছে। রকি বুঝে গেল এগুলো টনির লোক। রকি গাড়িতে বসে গাড়ি দিল টান। আস্তে আস্তে তার কাছাকাছি এসে পড়ল। ওরা 4টা গাড়িতে ভর্তি আছে। রকি ঠেকাতে গেলেও পারবে না, তাই গার্ডদের ফোন দেওয়ার জন্য পকেটে হাত দিল। পকেটে হাত দিতেই তো তার মাথা ঘুরে গেল, কারণ মোবাইল বাসায় রেখে এসেছে। এবার কি হবে? মনির মোবাইলে লক মারা আছে, আর তাও এখন অজ্ঞান অবস্থায়। যা করার তাকেই করতে হবে। এদিকে টনির লোকরা অস্ত্রশস্ত্র হাতে নিয়ে আছে। রকির ডান পাশে একটা গাড়ি আর বাম পাশে একটা গাড়ি। একটু এদিকে ওদিকে হলেই তার সর্বনাশের শেষ। গাড়ি ঘুরান দিতেই ডান পাশের গাড়ির সাথে খুব জোরে ধাক্কা খেলো। এবার ডান দিকে ঘুরতেই ডান পাশের গাড়িটা ধাক্কা দিল। গাড়ির ধাক্কা ধাক্কিতে মনি বাস্তবে ফিরে আসলো। চোখ খুলতেই এমন অবস্থা দেখে খুব ঘাবড়ে গেল, খুব জোরে চিৎকার করলো। রকি রাস্তা বদলে অন্য রাস্তা দিয়ে চলে গেল, আর টনির লোকরাও ভুল করে সোজা চলে গেল। ম্যাডাম, কি করছেন? এসব কি হচ্ছে? আর আমায় নিয়ে তুই কোথায় যাচ্ছিস? চুপ করে বসে থাকুন। আগে বল, তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? সেটা জানি না। আমি তোর কথা ফাঁস করে দিয়েছি, আবার খুন করতে দেখে নিয়েছি বলে কি আমায় মারতে চাস? আমি কোনো খুনি নই। আমি নিজের চোখে দেখেছি, আর এখন আমাকেও খুন করতে নিয়ে যাচ্ছিস। না, চুপ করে বসে থাকুন। কে আছো? বাঁচাও, বাঁচাও আমায়। এই খুনি আমায় খুন করতে চায়, প্লিজ কেউ বাঁচাও। এই চুপ, একদম চুপ, একটা কথা বলবেন না। রকি এমন ধমক শুনে মনি একদম ভেজা বিড়াল হয়ে গেল, চোখ দুটো ছোট ছোট হয়ে গেল। ঠিক তখনই পেছনে আবার টনির লোক চলে আসলো। তাদের গাড়ি একদম পুলিশের গাড়ির মতন, তাই এটা দেখে মনি ভাবলো হয়তো এরা পুলিশ। এই তো পুলিশ এসে গেছে, এখন ওরা আমায় বাঁচিয়ে নেবে। ওরা পুলিশ নয়, ওরা টনির লোক। মিথ্যা কথা বলে আমায় মারতে চাস? একবার ভালো করে তাকিয়ে দেখেন। বাইরে তাকাই আর তুই আমায় ধাক্কা দিয়ে ফেলে দে। তাহলে চুপচাপ বসে থাকুন। রকির কথা মতন মনি একবার বাইরে তাকিয়ে দেখে, সত্যি সত্যি ওরা টনির লোক। গাড়ির ভেতর থেকে চাকু ছোড়া বাইরে নাচাচ্ছে। কি? কিন্তু ওরা কি চায়? আপনাকে? ওকে, তাহলে আমায় মারার চেয়ে ওদের হাতে তুলে দে। আমার প্রতি বিশ্বাস না থাকলে নামতে পারে। এতদিন যখন আপনাকে রক্ষা করতে পেরেছি, তাহলে এখনো পারবো।
মনি আর কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে রকির হাত শক্ত করে জড়িয়ে ধরল। রকি কিছু না বলে মুচকি হাসি দিল। আর এদিকে টনির লোকরা ধাক্কাধাক্কি দিতেই আছে। এবার অস্ত্র বের করে গাড়ির গ্লাস ভেঙে দিল। রকি এবার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। হঠাৎ দুপাশ থেকে আরও দুটা গাড়ি সোজা রকির গাড়ি বরাবর আসছিল। রকি গাড়ির গিয়ার ঠেকিয়ে দিল টান। একটু আগা পিছা হয়ে গাড়ি দুটো একসঙ্গে ধাক্কা খেয়ে ব্লাস্ট হয়ে গেল। আর বাকি রইল দুইটা। রকি এভাবেই চেষ্টা করছে বাকি দুইটাকে শেষ করতে। এবার গাড়ির স্পিড আস্তে আস্তে কমিয়ে আনলো। রাস্তার মধ্যে হঠাৎ গাড়ি থেকে গেল। কি হলো, এখানে কেন থামলি? ম্যাডাম, আমি থামাইনি, ও থেমে গেছে। কেন, ওর আবার কি হলো? খিদে লাগছে। যা তাড়াতাড়ি ঠিক কর আর আমায় বাসায় রেখে আয়। জি। রকি গাড়ি থেকে নেমে পড়ল, সাথে মনিও নামলো। রকি এসে দেখে গাড়ির 12টা বেজে গেছে। অনেক ক্ষতি হয়ে গেছে গাড়িতে। ম্যাডাম, আজ এটা ঠিক করা ইম্পসিবল। তাহলে বাসায় কেমনে যাব? যাওয়া হবে না। হবে না, আমি বাসায় যাব। আমায় কেন কিডন্যাপ করলি? আরে ম্যাডাম, ছোট বাচ্চার মতো কান্না করেন কেন? এখানে থেকে আপনার বাসা প্রায় 200 কিলোমিটার। আমি জানি না, আমি বাসায় যাব, আমায় নিয়ে চলো। আচ্ছা, আপনার একটা গাড়ি ঠিক করে দিচ্ছি, আপনি চলে যান। আর তুমি? আমি এখানেই থেকে যাব, কালকে গাড়ি নিয়ে বাসায় চলে যাব। আমায় যে পাঠিয়েছিল, রাস্তায় যদি আমার 12টা বাজিয়ে দেয় তো? আপনি তো বাসায় যাওয়ার জন্য কান্না করছেন। এটা গ্রাম মনে হচ্ছে। হ্যাঁ, গ্রামে থাকার আমার খুব শখ। কিন্তু ম্যাডাম, তার আগে আপনার বাবাকে জানান। আমি চললাম। কি সুন্দর জোছনা ভরা রাত, মাটির রাস্তা। আরে কই যান, গ্রামে কিন্তু শিয়াল কুকুর বেশি থাকে। ধুর, আর যাইবো না। মনি ফিরে এসে রকির পাশে দাঁড়ালো। রকি আশেপাশে খুঁজলো কোনো বাড়িঘর আছে কিনা। সামনে দেখলো একটা বাড়ি থেকে আলো বের হচ্ছে। তারা ওখানেই চলে গেল। ম্যাডাম, একজন পুরুষের সাথে রাত পার করতে আপনার ভয় করে না? যাকে বিশ্বাস করা যায় তার সাথে এক রাত কেন, সারা জীবনও কাটানো যায়। সিনেমার ডায়লগ বাদ দেন আর সামনে হাঁটুন। আর তাছাড়া তুই তো আমায় মেরেই ফেলবি। আর একবার মরার কথা বললে কিন্তু সত্যি সত্যি মেরে দেবো। রকির ধমকে মনি চুপ হয়ে গেল। হঠাৎ সামনে জোনাকি পোকা আসায় মনির মনে আনন্দর শেষ রইল না। মনি মনের আনন্দে নাচতে নাচতে দৌড় দিল, আর রকি তার পেছন পেছন দৌড় দিল। উপায় নাই, মনির সাথে সাথে থাকতে হবে। মনি শহর থেকে গ্রামে এসেছে। তার যেন মনে হচ্ছে জেল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। খুব আনন্দ হচ্ছে তার। মনির আনন্দে রকির 12টা বাজতেছে। মনি ছোট বাচ্চার মতন আচরণ করছে, আর রকি তা সামাল দিচ্ছে। মনিকে কিডন্যাপ করে রকির এখন 12টা বেজেছে। অবশেষে তারা সেই বাড়িটিতে এসে পৌঁছলো। ঠেলা দিতেই দরজা খুলে গেল। রকি ভিতরে গেল। এক পিচ্চি এসে তার সামনে পিস্তল ধরল। রকি হাত উপরে করলো। পিচ্চিটা হেসে দিল আর বলল, এটা খেলনা পিস্তল। রকি তার কাছে গিয়ে তার গলা ধরে টেনে দিল। তখনই ভিতর থেকে একটা লোক আসলো। তার নাম ছিল ইন্সপেক্টর রাজু, এই থানারই পুলিশ। রকির কাছে এসে বলল, আরে রকি স্যার, আপনি? আমাকে আপনি চেনেন? হ্যাঁ, অবশ্যই চিনি। আপনারা আমরা দেখেছি। মানে? ও, তার মানে আপনিও রকির সাথে যুক্ত? আরে না ম্যাডাম, ইনি আমার থেকে উপরে। মানে আপনি ছোটখাটো খুন করেন? ম্যাডাম, এসব কি বলছেন? ঠিকই তো বলেছি। জানেন উনি কে? উনি হলো এই থানার পুলিশ অফিসার। কি? হ্যাঁ। স্যার, আপনি তো এখনো সিক্রেট মিশনে আছেন। হ্যাঁ হ্যাঁ, আজকে ও একটা খুন করেছে। স্যার, ইনি কে? ওর নাম মনি। আমি ওকে খুন করতে দেখে ফেলেছি বলে আমায় কিডন্যাপ করেছে। কি বলছেন? ও কেন কিডন্যাপ করবে? ম্যাডাম, আপনি আমার সাথে আসুন। রাজু স্যার, আসলে এ আমার এক বন্ধু। এসব থাক এখন। ওকে। রকি, ও থামবে কেন? আপনার পরে সব বলবো, এখন চুপ করে বসুন। আগে বলো এসব কি? সিক্রেট মিশন মানে কি? দেখুন ম্যাডাম, এসব শোনার অনেক টাইম আছে, আপনি ফ্রেশ হয়ে নিন। আগে আমায় সব বলো, তুমি কেন এখানে আসছো? এটা আমার একটা মিশন, প্লিজ এসব বাদ দাও। কেউ শুনলে ঝামেলা হবে। দেখুন, আপনি এত উত্তেজিত হবেন না। রকি আপনার সব বলবে। না, আমি এখনই সব শুনবো। প্লিজ ম্যাডাম, চুপ করুন, প্লিজ প্লিজ। ওকে। যান, ফ্রেশ হয়ে নিন।
রাজু মনিকে পানির ব্যবস্থা করে দিল। মনি হাত মুখ ধুয়ে নিল। শহরের মেয়ে, গ্রামের পানিতে হাত ধুতে একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু মনি সেটাকে কিছু মনে করলো না। রকি বাইরে এসে দাঁড়িয়ে থেকে তাড়া দেয়। মনি রকিকে খুঁজে পেল না। সরি রকি, কোথায়? ও তো মনে হয় বাইরে গেছে। এত রাতে বাইরে? হ্যাঁ। ও আচ্ছা। তারপর মনিও বাইরে চলে এলো। জ্যোৎস্নার রাত খুব মায়াবী হয়, একদম দিনের মতন হয়ে থাকে, কোনো আওয়াজ থাকে না, একদম নিরিবিলি প্রকৃতির হয়। এমন পরিবেশে একা বসে থাকতে সবারই ভালো লাগে। রকিও তাই বসেছিল। হঠাৎ পেছনে কারো পায়ের আওয়াজ পেয়ে রকি পিছনে তাকালো। এখানে কি করছো? ও ম্যাডাম, আপনি? কেন কেন? তুমি কাকে ভাবছো? না, কাউকে না। আসুন বসুন। হুম। আমি হলাম সিক্রেট আর্মি। কয়েক মাস পর আমি ব্যাচ পাবো। হঠাৎ শহরে এমন গুন্ডা মাস্তান বেড়ে যায় আর পুলিশ কিচ্ছু করতে পারে না। এই বিষয়টা কমান্ডারের কাছে নালিশ করে একজন সাধারণ মানুষ। তখন আমরা ভাবি দেশ বাঁচিয়ে কি লাভ যদি দেশের ভিতরেই এমন খারাপ থেকে যায়। সেজন্য কমান্ডার আমায় এই মিশনে পাঠায়। ও, কিন্তু আমাদের সাথে কি সম্পর্ক? আমাদের কাছে যে নালিশ করেছিল সেটা আর কেউ না, সেটা তোমার বাবা। আর তার জন্য তোমাদের পরিবারকে রক্ষা করতে আমি তোমাদের পরিবারে ঢুকেছি। ও, কিন্তু মনি, বিশ্বাস করো, আমি কোনো খারাপ চাই না তোমার পরিবারে। ওই জলিল আর খলিলকে কে খুন করেছে? আমি। ওরা দুজনে টনির 2 হাত ছিল, তাই তার 2 হাতকে কেটে দিয়েছি। এবার সোজাসুজি টনিকে টার্গেট। কিন্তু রকি, টনির অনেক ক্ষমতা, ওর সাথে কি তুমি পারবে? যেদিন থেকে আর্মি হওয়ার স্বপ্ন দেখেছি সেদিন থেকে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছি। আমি জানি জয় তোমারই হবে, কারণ তুমি সঠিক পথে আছো। হুম, অনেক রাত হলো, চলো ঘুমাবে। রকি এসে বলো, খাবার রেডি। আসছি। চলেন ম্যাডাম। হুম, চলো। তারপর মনি আর রকি ওখান থেকে উঠে ভিতরে চলে গেল। ভিতরে এসে খেতে বসলো। এত রাতে বেশি কিছু করতে পারলো না, শুধু তারা ডিমের চপ করেছে। এত রাতে বেশি কিছু করা সম্ভব হলো না। আরে স্যার, এটাই তো অনেক 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 শুক্রিয়া। মুনিবাজাম, রান্না কেমন হয়েছে? হেব্বি হেব্বি সুন্দর। আজ প্রথম এমন খাবার খেলাম। কে রান্না করেছে স্যার? আমার স্ত্রী। খুব সুন্দর। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করলো। এরপর ঘুমিয়ে গেল। মাটির ঘর, মাটির বিছানা। মনির একটু সমস্যা হচ্ছে, কিন্তু রকির সমস্যা হলো না, কারণ তার গ্রামে থাকার অভ্যাস আছে। রকি আরামে শুয়ে পড়ল, কিন্তু মনি পাশের রুমে ঘুমোতে পারছে না। মনি রাজু স্ত্রীর কাছে ঘুমিয়েছে, আর রকি রাজু আর সেই পিচ্চিটার সাথে ঘুমিয়েছে। মনির কিছুতেই ঘুম আসছে না। অনেকক্ষণ পর ঘুম ধরল। এক ঘুমে সকালে রকি উঠে সোজা গাড়ির কাছে গেল। তারপর সেখান থেকে রাজুকে সাথে করে নিয়ে মেকানিকের দোকানে গেল আর তাকে ডেকে এনে গাড়ি সারিয়ে নিল। গাড়ি ঠিক হওয়ার পর রাজুর বাসার সামনে গাড়ি নিয়ে চলে এলো, কিন্তু এখনো মনি ঘুম ছুটল না। রকি গাড়ি রেখে মনিকে ডাকার উদ্দেশ্যে বাসার ভিতরে গেল। রাজুশ্রী একটু ডাকতে বলল, কিন্তু রাজুশ্রী কাজে ব্যস্ত, তাই তাকে যেতে হলো। প্রথমে বাইরে থেকে ডাকলো, কিন্তু কোনো আওয়াজ আসলো না, তাই রকি ভেতরে চলে গেল। ভেতরে এসে রকি ডাক দিল। তখন মনি আবল তাবল কথা বলছিল। রকি বুঝলো এতক্ষণ মনি ঘুমাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে ঘাবড়ে যাওয়া দেখে রকি বুঝলো এতক্ষণ মনি ঘুমাচ্ছিল। তুমি এখানে? সরি, আমি আসতে চাইনি, কিন্তু তোমার ডাকা খুব জরুরি ছিল। জানি জানি তুমি কি জন্য এসেছো। দেখুন ম্যাডাম, আমায় ভুল বুঝবেন না, আমাদের এখন যেতে হবে। কি? চলে যেতে হবে? হুম। আমি যেতে চাই না, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। হ্যাঁ? না মানে এখানে থাকতে চাই, জায়গাটা কি সুন্দর। দেখুন ম্যাডাম, আমি আপনাকে কিডন্যাপ করছি, আপনাকে আজ বাসায় না দিলে আমার জীবন শেষ করে দেবে। তাও কথা বাবা যে কি করছে কে জানে। এবার চলুন। রকি বাইরে চলে আসলো। মনির মন খারাপ হয়ে গেল। সে আর ওই বদ্ধ শহরে যেতে চায় না, কিন্তু সে বাধ্য, উপায় না পেয়ে বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসলো। স্যার, আপনাদের কথা আমার খুব মনে পড়বে। তোমাদের কথাও আমার মনে পড়বে। নাস্তা করা শেষ হলো, এবার বিদায় নেওয়ার পালা। রকি সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসলো, আর মনি রাজু স্ত্রীকে জড়িয়ে কেঁদে দিল আর তাকে সান্ত্বনা দিল। মনি নিজেও জানে না ও কেন কান্না করলো। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে মনি গাড়িতে বসলো। রকি গাড়ি চালাতে লাগলো। গাড়ি তার নিজের গতিতে চলতে লাগলো। অনেকটা পথ যেতে হবে, তাই গাড়ি একটু স্পিডেই আছে। রকি, বলেন।
তোমার মিশন কি শেষ হলেই চলে যাবে? জি ম্যাডাম, আর আজ কাজের মূল আমার মিশন শেষ হবে। তাহলে আমার কি হবে? আরেকজন নিয়ে নেবেন, মানে? মানে আরেকজন নতুন ড্রাইভার নেবেন। লাগবে না আর আমার ড্রাইভার, একাই চলবো। মরলে মরবো। কি বলছেন ম্যাডাম? আপনার বাবা মা আমায় কত ভালোবাসে, আর আপনার কিছু হলে তারা কেমনে বাঁচবে বলেন? আর যাদের আমি বাসি তারা? মানে? কিছু না, তুমি চলো। রকি মন দিয়ে গাড়ি চালাতে লাগলো। মনি নিরিবিলি হয়ে চিন্তা করতে লাগলো। জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো। রকি ওইদিকে মন না দিয়ে গাড়ির দিকে মন দিল। অনেকগুলো পথ জার্নি করলো তারা, আর অবশেষে নিজ শহরে পৌঁছে গেল। রকি মনিকে নিয়ে তাদের বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে বাসায় একদম নিরিবিলি, কোনো শব্দ নেই। রকি একটু ঘাবড়ে গেল। গাড়ি দাঁড়া করালো। মনি নামলো। তারপর সে গাড়ি পার্কিং করে মনিকে নিয়ে ভেতরে আসলো। ভেতরে এসে তো তার মাথা ঘুরে গেল। বাসার জিনিসপাতি একদম ভাঙচুর হয়ে যেখানে সেখানে পড়ে আছে। মনে হচ্ছে বাসায় কোনো ঝড় হয়েছে। আর সিঁড়ির নিচে নাজমা বিবি বসে আছে। মনি দৌড়ে তার মায়ের কাছে গেল। মা, মা। আন্টি, এসব কি? বাবা, আমাদের সব শেষ হয়ে গেল। কি বলছেন কি? হ্যাঁ বাবা, আঙ্কেল কোথায়? টনির লোকেরা নিয়ে গেছে। সকাল সকাল টনির লোকেরা এসে ঘাটদের মেরে বাড়ির জিনিসপাতি ভাঙচুর করে তোমার আঙ্কেলকে নিয়ে গেছে। কি বলছো মা? তাহলে বাবার কি হবে এখন? ভয় পাবেন না, কিচ্ছু হবে না। নিশ্চয়ই ওরা বাবাকে মেরে দিয়েছে। না, ওরা আপনার চায়। আপনাকে দিয়ে টনি তার প্রতিশোধ নিতে চায়। সেজন্য আঙ্কেলকে এত সহজে মারবে না। এখন কি হবে? সেটাই ভাবতে হবে। রকি, প্লিজ বাবাকে বাঁচাও। আমি থাকতে স্যারের কিচ্ছুই হতে দেবো না। হুম। চলো আমার সাথে। আর আন্টি, আপনি ঘর থেকে বের হবেন না। যে কোনো সময় আপনার উপরও হামলা হতে পারে। তারপর রকি আর মনি বাইরে চলে আসলো। গাড়িতে বসতেই দিল টান। গাড়িতে থেকেই কন্ট্রোল রুমে ফোন দিল আর মামুন সাহেবের নাম্বারটা ট্যাগ করতে বলল। কিছুক্ষণ পর তারা মামুন চৌধুরীর বর্তমান ঠিকানা বলে দিল। এবার সে আর্মি কমান্ডোর কাছে ফোন দিল। কমান্ডো তাদের ফোর্স নিয়ে আসছে। মনি, আমার একটা কথা রাখবেন? কি? আমি যে আর্মি এটা কাউকে বলা যাবে না যতদিন না আমি ব্যাচ পাচ্ছি, কারণ আমি সিক্রেট আর্মি। আর তুমি আমার বিষয় জেনে গেছো। এটা কমান্ডো জানতে পারলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। তুমি নিশ্চিত থাকো, কাউকে বলবো না। তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আর সেটার অমর্যাদা করব না আমি। আমি জানি। রকি গাড়িতে মন দিল। এদিকে কমান্ডার তার ফোর্স নিয়ে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই রকি টনির আস্থানায় চলে আসলো। এক বিশাল বাড়ি। বাড়িটা বেশ পুরনো। কাক, চিল, কবিতর উঠছে। রকি গাড়িতে নেমে আস্তে আস্তে সামনে এগুলো লাগলো। পিছনে মনিও রকিকে ফলো করলো। বাড়ির ভিতরে আসতেই এক ঝাঁক কবিতর উড়ে গেল। তারপর বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল। কোনো আওয়াজ নেই, চারিদিক থমকে আছে। হাঁটতে হাঁটতে বাড়ির মাঝখানে চলে আসলো। তখন সামনে তাকাতেই মামুন সাহেবকে দেখতে পেল, একটা চেয়ারে বেঁধে রাখা। রকি দৌড় দিল, সাথে মনিও। রকি দৌড়ে এসে দড়ি খুলতে যাবে, এমন সময় পিছন থেকে কে যেন এসে রকির মাথায় সজোরে আঘাত করলো। রকি মাথা দুই হাতে ধরে বসে পড়ল। সঙ্গে সঙ্গে কপাল বেয়ে রক্ত পড়তে লাগলো। রকির চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। মনি রকির দিকে তাকিয়ে জোরে চিৎকার দিল আর দৌড়ে এসে রকিকে ধরে তার কোলে মাথা রাখলো। রকি, রকি, এই রকি, রকি কথা বলো। রকি এখন আরাম ফরমানছে ম্যাডাম, ততক্ষণ আপনি আমার সাথে একটু মজা করেন। শয়তান, তোকে আজ রকি ছাড়বে না। এই রকি যে এখন মাটিতে পড়ে আছে, কি ভেবেছিল রকি আমার 2 হাত কেটে দিলে আমি দুর্বল হয়ে যাব? আরে আমি তো তেমন মানুষ নই, আমার দুর্বল পয়েন্ট কোথাও নেই। একবার যদি রকি ওঠে না, তাহলে তোর 12টা বাজিয়ে দিবে। এখনো বিশ্বাস হচ্ছে না যে রকি আর নেই, ওর খেলা শেষ। এই কে কোথায় আসিস? রকির নাম নিশানা মুছে দে। রকি এ কথা শুনে উঠে দাঁড়ালো আর শার্ট খুলে পেঁচিয়ে পেঁচিয়ে মাথায় বাঁধলো আর সামনে এগোতে লাগলো। মনি মানা করলো, কিন্তু রকির কোনো পথ খোলা নেই। রকির মাথায় আঘাত পড়তেই ওর শরীর আগেই শেষ হয়ে গেছে। তাই কয়েকজনের সাথে টেক্কা দিল, বেশিক্ষণ টিকতে পারল না। টনির লোকেরা রকির পায়ের নিচে ফেলে মারতে লাগলো আর এপাশ থেকে মনি চিৎকার করেই যাচ্ছে। টনির হাত পা ধরেছে রকিকে ছেড়ে দেওয়ার জন্য। রকি আর না পেরে
অজ্ঞান হয়ে গেল। প্লিজ টনি, তুমি রকিকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। তাহলে ময়না পাখি, তোমার আমার সাথে থাকতে হবে। আমি যে তোমায় ভালোবাসি। তোর মতো পাপির মুখে ভালোবাসার কথা মানায় না। রকির মতো সাহসী আর সৎ ছেলের মুখে ভালোবাসার কথা শুনলে আমি আমার তার জন্য নিজের জীবনটাও দিতে রাজি। ওই রকিকে উপরে পাঠিয়ে দে। না না, আমি রাজি, আমি রাজি। তুমি আমার সাথে যা করতে চাইবে তাতেই আমি রাজি। শুধু রকির কিছু করো না প্লিজ। এই তো ময়না লাইনে আইছে। এই রকিকে ছেড়ে দে। আর ময়না পাখি, চলো আমরা দুজন আলাদা রুমে যাই। হ্যাঁ, তা তো যাবি, কিন্তু আফসোস তোকে একাই যেতে হবে। কে? আমি ঘটক, তোর বিয়ে পড়াতে আসছি। পুলিশ আমার কিচ্ছু করতে পারেনি। আর আর্মিরা কি করবে? তুই মনে হয় ভুলে গেছিস, পুলিশ টাকার কাছে বিক্রি হলেও আর্মি কখনো বিক্রি হয় না। টাকার কাছে সব ফুস। ভুল, এবার দেখ তোর টাকা তুই পোতেই পৌঁছেছিস। আর্মি ফোর্স টনির এলাকার চারিদিক থেকে ঘিরে নিল। মনি দৌড়ে এসে রকিকে দাঁড় করালো। একজন আর্মি এসে রকিকে নিয়ে চলে গেল। মনি তার বাবাকে নিয়ে দূরে দাঁড়িয়ে রইল। টনির লোকেরা গুলাগুলি শুরু করলো, সাথে আর্মিরাও শুরু করলো। এদিকে মনি আর তার বাবা আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ গুলাগুলি হওয়ার পর তা সমাপ্ত হলো। টনির সব লোক পড়ে আছে, কিন্তু টনি কিছুই করলো না। বল কিভাবে মরবি? দেখ আমায় ছেড়ে দে, আমিও পরে তোদের ছেড়ে দেব। তুই বাঁচলে তো ছাড়বি। কমান্ডো তার বন্দুক থেকে কয়েকটা গুলি টনির বুকের ভিতর ঢুকিয়ে দিল। টনি মাটির সাথে মিশে গেল। এবার মনি আর মামুন সাহেব বেরিয়ে আসলো। ধন্যবাদ কমান্ডো স্যার। ধন্যবাদ আমি নয়, আপনাকে দেওয়া উচিত। ধন্যবাদ পাওয়ার পুরো অধিকার রকির। এতদিন সে আমাদের রক্ষা করেছে, কিন্তু আজও সে নিজের মৃত্যুর সাথে লড়াই করছে। স্যার, রকি কোথায়? আমি ওর কাছে যাব। কেঁদো না মা, রকির কিছু হবে না, ও হাসপাতালে আছে, চলো আমার সাথে। মনি তাদের সাথে হাসপাতালে চলে আসলো। এসে দেখে রকি শুয়ে আছে। মামুন আর চোখের পানি আটকে রাখতে পারল না। রকির জ্ঞান ফেরার আগ পর্যন্ত মনি সেখানেই ছিল। জ্ঞান ফেরার পর তার সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলো, কিন্তু মনি তার মনের কথা রকিকে বলতে পারল না। বেশ কয়েকদিন পর রকি সম্পূর্ণ সুস্থ হলো আর সরকার থেকে তাকে ব্যাচ দিল। সে একজন আর্মি অফিসার হয়ে উঠল। আজ সে অনেক খুশি। আজ মনিও এখানে এসেছে। মনিকে দেখতে পেয়ে রকি দৌড়ে গিয়ে মনিকে জড়িয়ে ধরল। কংগ্রেস। ধন্যবাদ। জানো এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। আজ আমি খুব খুব খুশি, খুব। আজ কি তোমায় চলে যেতে হবে? হ্যাঁ, আজ থেকে ডিউটি। যাওয়া কি খুব জরুরি? কি বলছো? এটা আমার স্বপ্ন, আর এখন আমার স্বপ্ন পূরণ হয়েছে। যাব না তো কি করব? ও, খুব ভালো থাকবে তাই না? হ্যাঁ, নতুন জীবন শুরু করব। খুব খুশি থেকো। হ্যাঁ, কিন্তু আজ তুমি এত ইমোশনাল হচ্ছ কেন? কই না তো। এবার যেতে হবে, বাই। রকি, হ্যাঁ বলো। আমি তোমাকে মিস করব। আমিও করবো মনি ম্যাডাম, বাই। নিজের খেয়াল রেখো। তুমিও। রকি মনির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এদিকে মনের কথাগুলো না বলতে পেরে বুকটা ফেটে যাচ্ছে তার। আজও সে মনের কথা বলতে পারল না। রকি সবার থেকে বিদায় নিয়ে চলে গেল আর মনি দু চোখের পানি ফেলতে লাগলো। মনির বাবা আসলো, তাই সে নিজেকে সামলে নিল। তারপর তারাও বাসায় চলে আসলো। রাতে আর খাওয়া দাওয়া করলো না, আর সারা রাত ঘুমাতেও পারল না। সারা রাত কান্না করলো। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার সময় আবার রকির কথা মনে হলো। রকির কথা মনে হতেই মনটা তার কেঁদে দিল। মনি আজ তার গাড়ি নিল না, হেঁটেই কলেজে আসলো। কলেজে এসে একাই এক জায়গায় বসে আছে। তখনই রিমা আর তার বান্ধবীরা আসলো। কি রে, রকি কই? নেই। কি ব্যাপার রে, তুই কি কান্না করছিস? মনি আর নিজেকে আটকাতে না পেরে রিমাকে জড়িয়ে ধরল। কি হয়েছে বল? আমি রকিকে ছাড়া বাঁচবো না রে, মরে যাব। ও, তা এই কথা আমাকে না বলে রকিকে বল। রকি আমার থেকে অনেক দূরে চলে গেছে। বাকি সব কথা মনি রিমাকে বলল। তুই খুব বড় ভুল করছিস। এই জন্য বলে মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফোটে না। হ্যাঁ, সাহস হয়নি বলার। রকি খুব ভালো ছেলে, যে কেউ ওকে খুব সহজেই ভালোবেসে ফেলবে। কিন্তু এখন কি করার বল? হাত থেকে ছেড়ে দিয়েছিস, ও এখন তোর থেকে অনেক দূরে। আচ্ছা রিমা, ওকে আমায় একটুও ভালোবাসে না? ও তো মুখ ফুটে বলতে পারতো। কাঁদিস না রে, হয়তো ও তোর ভাগ্যে নেই। আমি ওকে ছাড়া বাঁচবো না। পাগলামি করিস না, বাসায় যা, একটু বিশ্রাম নে, তাহলে সব ঠিক হয়ে যাবে।
চোখ বন্ধ করলেই শুধু ওকে দেখি। ও যদি তোকে ভুলে থাকতে পারে তাহলে তুই কেন পারবি না? নিজেকে শক্ত কর। তোর ভালোবাসায় যদি জোর থাকে তাহলে নিশ্চয়ই রকি তোর টানে ছুটে আসবে। খুব ভালোবাসি রে। চল আমি তোকে বাসায় রেখে আসি। রিমা মনিকে নিয়ে মনির বাসায় চলে আসলো। মনি খাটে শুয়ে একটু পর ঘুমালো। এদিকে রকি এখানে আসার পর থেকেই কোনো কাজে মন বসছে না। সবখানেই শুধু মনিকে দেখে, কিছুতেই কাজে মন বসাতে পারে না সে। কয়েকদিন এমন দেখে রকির সিনিয়ররা খুব রেগে গেল। রকি অনেক চেষ্টা করলো কিন্তু মনিকে ভুলতে পারলো না। দুদিন পর মনির বাবা মনির জন্য বিয়ে ঠিক করলো। আজ তারা মনিকে দেখতে আসবে। মনিকে এই কথা বলল, রকি আসবে এই আশায় সে রাজি হলো। রকির এমন ব্যবহার দেখে তার সিনিয়র তাকে ডাকলো আর বলল, তোমার মনটা তুমি ফ্রেশ করো। স্যার আমার কয়দিন ছুটি লাগবে। আমার মনে একটা মানুষ আছে যে আমায় এমন করছে, তার একটা ব্যবস্থা করতে হবে। রকির সিনিয়র রকিকে ছুটি দিল। রকি আর্মি পোশাক পরেই মনির বাসার উদ্দেশ্যে রওনা হলো। মনি নতুন সেজে বসে আছে। ছেলের বাড়ির লোকেরা চলে এলো, সাথে ছেলেও আসলো। মনি খুব অভিমান হলো রকির উপর। সে এবার কনফার্ম হলো যে রকি তাকে ভালোবাসে না আর তাকে নিতেও আসবেন। মনির মা মনিকে নিয়ে নিচে নামতে লাগলো। ছেলে তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনির চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। মনি এসে তার মায়ের পাশে বসে। ছেলে বলল তার নাকি মনিকে পছন্দ হয়েছে। এবার মনির বাবা মনিকে বলল, মা, তোর কি পছন্দ হয়েছে? এমন সময় রকি বাসায় পা দিল। মনি, রকির কণ্ঠ শুনে মনি চমকে গেল আর মনের মধ্যে আনন্দর শেষ থাকলো না। রকিকে দেখে মনি দাঁড়িয়ে গেল। রকি, কি ভেবেছো? হ্যাঁ, আমায় কি একটু শান্তি দেবে না? সবসময় শুধু ডিস্টার্ব। আমায় না মারলে তোমার শান্তি হবে না। রকি। রকি এবার মনির সামনে এসে মনির দুই হাত ধরে চোখে চোখ রেখে বলল, মনি, তুমি কি আমায় বিয়ে করতে পারবে? তোমার শূন্যতা আমায় মেরে ফেলেছে, ঠিক মতো কাজ করতে দেয় না, তাই তোমায় সবসময় আমার মনে রাখতে চাই। তুমি কি থাকতে রাজি? বিশ্বাস করো মনি, কখনো কষ্ট দেব না। জানি না কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি। আমায় কিছু বলতে দাও। আন্দাজে সব কি বলছো? হ্যাঁ হ্যাঁ, বলো। আমি সব কথা সামনাসামনি বলি। আমি তোমায় বিয়ে করতে পারবো না, কারণ আমায় দেখতে এসেছে আর আমি একে বিয়ে করব। তারপর রকি তাকে সমস্ত কথাগুলো বলল। এ কথা বলে মনি রকিকে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে বলল, সারা জীবন কিন্তু তোমার ম্যাডাম হয়ে থাকবো। ওকে ম্যাডাম। আই লাভ ইউ রকি। আই লাভ ইউ টু। বাবা, আমার এই পাত্রটা পছন্দ হয়েছে। ওকে মা, তোর পছন্দই একদম কারেক্ট। দেখুন, আপনারা তো দেখলেনই, আমার মেয়ে সুখের জায়গা পেয়ে গেছে। আমি এতেই খুশি। তারপর ছেলে আর তার বাড়ির লোকেরা রকি এবং মনিকে দোয়া করে চলে গেল। তারপর রকি আর মনি পরিবার মিলে অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে হলো। অনেক ধুমধাম করে বিয়ে হলো তাদের। এখন মনি রকির বাসার ম্যাডাম। সারা জীবনের জন্য তাকে ম্যাডাম বানিয়ে নিল।